watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 20 আয়োজিত ইনাগুরাল সিরিজ টক শো অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি এমনই একজন, তার সম্পর্কে কিছু বলার আগে কিছুটা বলে নিতেই হয়। আপনারা নিশ্চয় অবগত আছেন, ইদানিং কালে আমরা বেশ সচরাচর বলাবলি করছি ফ্রন্ট লাইন ফাইটার্সদেরকে নিয়ে, যার মানে আমরা বুঝতেই পারছি আমাদের স্বাস্থ্যকর্মী যারা স্বাস্থ্যের সেবা দান করছেন, তাদেরকে আমরা বলছি ফ্রন্ট লাইন ফাইটার্স। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে আমরা বলছি ফ্রন্ট লাইন ফাইটার্স। কিন্তু আমাদের জীবনে কোভিড-19 আসার আগেও এমন কিছু ফ্রন্ট লাইন ফাইটার্সরা সবসময় ফ্রন্ট লাইনে ফাইট করে যাচ্ছে আমাদের জন্য। তারা হচ্ছে আমাদের সর্বশ্রদ্ধেয় সাংবাদিকগণ। তেমনই এক সাংবাদিক, আমাদের শ্রদ্ধেয় জনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে। তিনি হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব জনাব নাঈমুল ইসলাম খান। আসুন তার সাথে কিছুটা আলাপচারিতা করি আজকের চ্যানেল 20 অনুষ্ঠানে। জনাব নাঈমুল ইসলাম খান, স্যার কেমন আছেন? জি, ভালো আছি। আপনারা কেমন আছেন? এবং আমাদের যারা এখন অনুষ্ঠানে দর্শক, তাদেরও শুভেচ্ছা জানাই অনুষ্ঠান শুরু করার আগে। জি, ধন্যবাদ। কেমন যাচ্ছে আসলে করোনাকালীন সময়ের দিনকাল? সবাই বলছে যেমনটা ভেবেছিলাম তেমনটা না, খুব ভয় পেয়ে যাচ্ছি। আজকাল আমরা জীবনের স্টাইলটা অনেকটা পরিবর্তন এসে গেছে। আমি জানতে চাচ্ছি আপনার এই করোনাকালীন সময়টা কেমন যাচ্ছে? জি, ধন্যবাদ। আমরা তো সাংবাদিকতা করি, কিন্তু তার চেয়ে বড় কথা, আমরা যেহেতু বেশ কয়েকটা প্রকাশনা করি, আমাদের গ্রুপে 5টা দৈনিক প্রকাশনা। একটা হচ্ছে অনলাইন আমাদের সময়.com, ইংরেজিতে আছে ডেইলি আওয়ার টাইম ইংরেজি দৈনিক, অর্থনীতি এবং উন্নয়ন বিষয়ক দৈনিক আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময় নামে একটি রাজনৈতিক বা সাধারণ পাঠের যে দৈনিক, মানে মিক্সড নিউজ পেপার যেটা। আরেকটা আছে আমাদের আঞ্চলিক, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরের একটা দৈনিক আছে, ওটার নাম আমাদের কুমিল্লা। সো এই 5টা পত্রিকা এই কোভিড-19 এর সময়ে অব্যাহত রাখা আমাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জ হয়ে পড়েছিল এই কোভিড এর কারণে। আদারওয়াইজ তো আমরা উই ওয়ার স্মুথ রানিং। তো এইটা আমরা নিরবিচ্ছিন্নভাবে প্রকাশনাটা অব্যাহত রেখেছি। এতে আপনি বুঝতে পারবেন যে আমাদেরকে একটু যথেষ্ট নিয়মিত ঝামেলা পোহাতে হয়, কিন্তু সেই ঝামেলাটাও এখন একটা শৃঙ্খলার মধ্যে চলে এসছে। আমার মনে হয় যে সেই অর্থে আমরা একটা নিও নরমালে এসছি। এটা এই রকমটা আগের মতন না। আমাদের এই সময়ে সংবাদপত্র তৈরি করার ক্ষেত্রে বহু পরিবর্তন চলে এসছে, যার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। এটা একটা বড় অংশ আমাদেরও বাসা থেকেই কাজ করছেন এবং বেশ ভালোই হচ্ছে। আমাদের এখন অবাকও লাগে যে আমরা এটা আগে কেন ট্রাই করি নাই। দ্বিতীয়টা হচ্ছে যে কমপ্লিটলি, মানে কতটা কমপ্লিটলি ভার্চুয়াল অফিস করে করা যায়। আমাদের এখন পরীক্ষা নিরীক্ষা চলছে সেই জায়গাতে যে অফিসে, ফিজিক্যাল অফিসের প্রয়োজন কতটা সীমিত করা যায়, আমরা এগুলি নিয়ে এখন পরীক্ষা নিরীক্ষাও করছি। তারপরে এই সময় আরো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে অনলাইন মিডিয়াটা। মানে অনলাইন তো গুরুত্বপূর্ণ ছিলই, এটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রিন্ট মিডিয়া আরো অধিকতর চ্যালেঞ্জের মুখে পড়ছে এখন নানান কারণে। সেটা অধিক অন্য কোনো সময় হয়তো আলোচনা করা যাবে। সো এই যে একটা বিরুদ্ধ পরিবেশ কোভিড-19 এর কারণে, তার মধ্যে আবার সৃজনশীলতা, উদ্ভাবনা, এই সমস্ত চলছে। সুতরাং আমি বলবো ইট ইজ এন এক্সাইটিং টাইম টু। মানে এটা সবই চ্যালেঞ্জ মোকাবেলার সঙ্গে সঙ্গে
ইন্টারেস্টিং টাইমও আমার কাছে মনে হয়। আর মনে করেন যে ভয় ভীতিটাও আমার মনে হয় যে আমরা যে কোনো সময়, আমি নিজেও মনে করি যে কোনো মুহূর্তে আমার মৃত্যু সংবাদ প্রচারিত হতে পারে। কারণ গতকালই ধরেন আমাদেরই এক সাংবাদিক আখি, তাপসী রাবেয়া আখি, তাকে বললাম যে তুমি একটু ধর্মমন্ত্রীর সাথে কথা বলো, আমাদের বাংলাদেশের মানুষজন হজে পাঠানোর ব্যাপারে কি সিদ্ধান্ত। তো ওনাকে যখন সন্ধ্যা 6টার দিকে ফোন করে, ওনার ওয়াইফ টেলিফোনটা ধরে বলেন যে উনি কথা বলবে না, শরীরটা ভালো লাগছে না, উনি কথা বলতে চান না এখন, তো ফোনটা রেখে দেন তার। কিন্তু আমার সাংবাদিক অদম্য, সে আবার কিছুক্ষণ পরে ফোন করে, কারণ ওনার ওয়াইফ বলেছিলেন যে উনি খাচ্ছেন, তো সে আশা করলো যে খাওয়ার পরে অন্তত ধরে কিনা। তো অনেক রিকোয়েস্টের পর বললো ঠিক আছে, আমি ওনাকে কথা বলার দরকার নাই, ওনার ওয়াইফকেই প্রশ্নটা দিল যে আপনি ওনার কাছ থেকে শুনে ওনার বক্তব্যটা আমাদেরকে দেন। তখন এই একাগ্রতার কারণে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী কিন্তু ফোনটা ধরে ওনার সাথে কথা বলেন। এবং আমাদের ধারণা মৃত্যুর আগে এটা সর্বশেষ সাংবাদিকের সাথে কথা বলা। তো এটা ধরেন এই মুহূর্তে চিন্তা করতে কেমন লাগে যে এই ফোনটা হয়তো হওয়ার 1-2 ঘন্টার মধ্যে শরীর আরো খারাপ হয়, 10টার মধ্যে তিনি হাসপাতালের দিকে যান এবং 11টার মধ্যে তার মৃত্যুও হয়ে যায়। সো এইগুলি এক ধরনের ভীতি মানুষের মধ্যে তৈরি করছে, কিন্তু এই ভীতিটা আমাদেরকে যে সর্বাত্মকভাবে পরাস্ত করতে পারছে সেটা আবার আমার মনে হয় না। ভীতিটা একদিকে সত্য, আবার অন্যদিকে সত্য কেউ থেমে নেই। আপনি খেয়াল করে দেখবেন, কেউ খেয়াল করে নিজেদের কাছের মানুষ মারা গেলে আমরা তো ডেফিনেটলি অত্যন্ত মানে ভেঙে পড়ি, কষ্ট পাই, মানে যারই মৃত্যু হোক তার সাথে আমাদের ঘনিষ্ঠতাটাই হচ্ছে আমাদের কষ্ট পাওয়ার পরিমাপক। তো সেভাবে সবারই হয়, কিন্তু আদারওয়াইজ এই যন্ত্রণা, এই ব্যথা, এই ভীতি আমাদের কোনোভাবেই কর্ম বিমুখ করে নাই, আমাদেরকে কোনো কাজে নিষ্পৃহ করে নাই, আমাদের সৃজনশীলতাতেও কিন্তু ব্যাঘাত করে নাই। এমনকি আমি বলবো যে আমরা কিভাবে কোপ করব উইথ দিস ভাইরাস, সেই জায়গাতেও আমরা বিশেষজ্ঞদের পরামর্শ শোনা এবং সৃজনশীলতার সাথে এক ধরনের নিজস্ব কায়দা কানুন তৈরি করে নেওয়ার ব্যাপারগুলিও ক্রমাগত করে চলেছে। আমার মনে হয় যে আমরা এইভাবেই একটা নিও নরমালের দিকে যাচ্ছি, নিও নরমালে আছি এবং আরো বৈশিষ্ট্যপূর্ণ ভাবে নিও নরমালের দিকে যাচ্ছি। নাঈম ইসলাম খান, আমার খুব জানতে ইচ্ছে করছে, আমরা কি এমন কোনো দিনের বা এমন কোনো সময়ের দিকে ভবিষ্যতে কি চলে যাব যখন দেখা যাবে যেমন ক্যাশলেস সোসাইটির দিকে আমরা ধাবিত হব, যেখানে কারেন্সি কোনো ইউজ হবে না, শুধুমাত্র ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যেখানে ইউজ হবে? তেমনটা কি পত্রিকার ক্ষেত্রেও হতে পারে, সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও হতে পারে, নাকি আপনি বিশ্বাস করেন না এটি থাকবেই সবসময়? আমরা আধুনিকতার দিকে গেলেও কাগজে যে ছাপা হয় পত্রিকা, সংবাদের কাগজ, সংবাদপত্র, এগুলা থেকেই যাবে যতটাই না আমরা অনলাইনে যাই বা না কেন। জি না, আমার ওই গড় তুমি নাই যে মানে সংবাদপত্র, প্রিন্ট পত্রিকা এখন যেমনটা আছে তেমন থাকবে, এটা আমার মনে হয় না। আমি খুবই মানে সাধারণ দূরদৃষ্টিতেই বুঝি যে প্রিন্ট ধরনের পত্রিকা থাকবে যেটা মানুষ খুব সহজে নাড়াচাড়া করে, একটু এলিয়ে, একটু দুলিয়ে, একটু হেঁটে হেঁটে পড়বে, বসে পড়বে, যে কোনো জায়গায় বাগানে গিয়ে পড়বে, মানে মানুষ যেন যে কোনো ভাবে হ্যান্ডেল করতে পারে নিউজ পেপার। আমার মনে হয় তেমন একটা টেকনোলজি চলে আসবে যে মানুষ সাবস্ক্রাইব করার পর পত্রিকার যেই অংশগুলো সে পড়তে চায়, তার যে অগ্রাধিকার, সেভাবে তার ঘরে সেভাবে পৃষ্ঠাগুলো প্রিন্ট হবে।
সেই প্রিন্টের কাগজও তার থাকবে। সে যদি মনে করে সে তার মানে ফোনের মধ্যে পড়ে নেবে সেটাও পারবে। সে যদি মনে করে দুটো চমৎকার লেখা আমি একটু শুয়ে শুয়ে অন্যভাবে পড়বো, ভারী ফোনটা বুকের উপর রেখে নয়, তখন সে প্রিন্ট করে নিতে পারবে তার ঘরের প্রিন্টারে স্টোরিগুলো। সো ওই অর্থে তখনও এটা, তারপরে আরো থাকতে পারে যে প্রিন্ট মানে ঘরের যে স্মার্ট টেলিভিশন, যেটা এই স্মার্ট টেলিভিশন গুলিতে আসলে স্মার্ট টিভির ভিতরে তখন আমার পত্রিকার ফার্স্ট পেজটা হয়তো জলজল করবে, আমি সেখানেই পড়ব। মানে আমি আমি নিজেই এসব চিন্তা করতে পারছি, কিন্তু বিজ্ঞানে আমার চাইতে লক্ষ কোটি গুণ শক্তিশালী চিন্তক তো আছেন। আমার মনে হয় এই চিন্তার প্রভাবে সাংবাদিকতার প্রকাশে অনেক অসাধারণ পরিবর্তন আসবে। এখন কথাটা হলো, আমি এগুলি নিয়ে চিন্তিত না, আমি বরং এগুলি নিয়ে একটু খুব আগ্রহের সাথে অপেক্ষা করতে চাচ্ছি, অপেক্ষা করছি। আসলে আমার মানে আনন্দ এবং নিশ্চয়তার জায়গাটা হচ্ছে যে সাংবাদিকতা রিডান্ডেন্ট হবে না। কথাটা হচ্ছে সংবাদপত্রটা কেমন হবে, টেলিভিশনটা দেখতে আগে কেমন ছিল আর এখন কেমন, এগুলি তো আমাদের ম্যাটার করে না, সো লং it is improving the performance, it is improving the way it is utilized, এটার ইউটিলিটি আমার কাছে কত বহুমাত্রিক হচ্ছে, সেই দিক থেকে এটা তো আরো ইতিবাচক। কিন্তু আমার মৌলিক কনসার্ন হতে পারতো যে কোনো কারণে সাংবাদিকতার প্রয়োজন থাকবে না পৃথিবীতে। তো আমার কাছে সেটা মনে হয় না যে সাংবাদিকতার প্রয়োজন থাকবে। হয়তো সাংবাদিকতা উচ্চতর সাংবাদিকতার প্রয়োজন আরো বাড়বে, স্বচ্ছতা, জবাবদিহিতার জন্য, মানুষের জানার কৌতূহলের জন্য, জানার প্রয়োজনের জন্য। মানুষকে তো জানতে হবে টু টেক ডিসিশনস, যে কোনো ডিসিশন। মনে করেন আপনি একটা টমেটো সস কিনবেন, এখন আপনার জানা দরকার মার্কেটে কত রকমের টমেটো সস অ্যাভেলেবল, কোনটার উপকারিতা, প্রজ এন্ড কনস কি। তো এটা জানতে হইলে ইউ নিড সাম সোর্স। তো এগুলিই হচ্ছে সাংবাদিকতা। এখন আমি টমেটো সস বললাম যাতে কেউ কেউ উন্নাসিকতা প্রকাশ করতে পারে যে সাংবাদিকতার কাজ কি টমেটো সস নিয়ে রিপোর্টিং করা। আমার জবাব হচ্ছে হ্যাঁ, এমনকি টমেটো সস, কারণ টমেটো সসে যদি কোনো বিষাক্ত কিছু থাকে, কোনো একটা পার্টিকুলার টমেটো সস, এটা আমার রিপোর্টিং হতে হবে। আমার যদি কম্পারেটিভ অ্যানালিসিস জানা থাকে সায়েন্টিফিক স্টাডি থেকে, রিসার্চ থেকে, যে কোন টমেটো সস কেন ভালো, কেন খারাপ, কেন মধ্যম, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট আইটেমস যেটা সিটিজেনের জন্য পরিবেশন করা দরকার হবে। সো লং সাংবাদিকতা রিমেইনস, উই অ্যাজ জার্নালিস্ট শুড নট ফিল ওয়ারিড। আমার কথা হচ্ছে এই। ধন্যবাদ ব্যাপারটা পরিষ্কার করার জন্য। আসলে তাই আমি যদি একটু সমালোচকদের দৃষ্টিভঙ্গিতে আপনার সাথে একটু এখন এই মুহূর্তে কথা বলি। আমি বিশ্বাস করি কোভিড-19 এর খবর প্রথম এই দুনিয়াতে বা আমাদের দেশেও এসেছে সাংবাদিকদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, হয়তোবা, যেটা আপনি হয়তো ক্লিয়ার করতে পারবেন। সেটা যদি হয়েই থাকে, এমনও তো আমরা শুনছি অনেক বিশ্ব নেতাদের মুখ থেকে বা অনেকের মুখ থেকে, ইটস টু মাচ এক্সাজারেটেড। প্রতিনিয়তই তো মানুষ মৃত্যুবরণ করছে, কোভিডের কারণে না হয় মৃত্যুবরণ করছে, কিন্তু বহুল প্রচারের কারণে মানুষ ভয় পেয়ে যাচ্ছে। এটা কি আসলেই তাই? মানুষ কি ভয় পেয়ে যাচ্ছে সংবাদ মাধ্যমের প্রচারের কারণে, নাকি আপনারাই মানুষকে সচেতন করে গড়ে তুলছেন কোভিড-19 এর সাথে মোকাবেলা এবং একে পাল্লা দিয়ে পরাজিত করার ক্ষেত্রে? না, এটা ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ইস্যু। আমার কথা হচ্ছে যে মানুষ প্রথমে ভয় পেয়েছিল। মানুষ ভয় পেয়েছিল এই জন্য না যে মূলধারার গণমাধ্যম ভয় পাওয়ার মতো করে প্রচার করেছে, কিন্তু পাশাপাশি দুটো সত্য আছে। আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভয় পাওয়ার মতো মিথ্যা তথ্য, এক্সাজারেশন এসছে। অন দি ওয়ান হ্যান্ড এটা যেমন সত্য, আবার এটাও ঠিক
যে মেইন স্ট্রিম মিডিয়া তার সাধ্যমতো চেষ্টা করেছে নির্ভরযোগ্য তথ্য উপাত্ত মানুষের কাছে পৌঁছে দিতে, কিন্তু শুরুর দিকে যেটা হয়েছে যে মানুষকে এই তথ্য উপাত্ত দেওয়ার শুরু করলাম যখন, তখন পাশাপাশি ওই ভীতিকর তথ্যগুলিও সোশ্যাল মিডিয়াতে প্রচার পেয়ে গেছে। এখন মানুষ এগুলি যাচাই বাছাই করার জন্য যেটুকু সময় আমাদের মেইন স্ট্রিম মিডিয়া নিয়েছে, ততক্ষণে ব্যাপক মানুষ ভয় পেয়েছে এবং এই ভয় পাওয়ার মধ্যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া বা আমাদের কর্তৃপক্ষীয় অনেক বিভ্রান্তিও কাজ করেছে। এই আলোচনা দীর্ঘ আলোচনা হবে, সংক্ষেপে বললে আপনিও জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো প্রতিষ্ঠানও তারাও কিন্তু তথ্য উপাত্ত পরিবেশনে বিশ্লেষণে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করতে ভূমিকা রেখেছে। তাদের বিভ্রান্তির প্রভাব পড়েছে আবার বাংলাদেশের স্বাস্থ্য ম্যানেজমেন্টের উপরে, অন্যান্য জিনিসের মধ্যে এটাও। সুতরাং এই বিভ্রান্তির দায় কাউকে না কাউকে নিতেই হবে। কিন্তু আমি বলছি যে আমরা এটা করার আগে মানুষের মধ্যে বিভ্রান্তি আসছে আরো একটা কারণ। দেখুন, আমরা গ্লোবালি একটা ফ্রেজ ব্যবহার করছি, সোশ্যাল ডিস্টেন্সিং। এটা একটা ইট ওয়াজ এ মিসনোমার, ইট ওয়াজ এ রং কনোটেশন ফ্রম ডে ওয়ান। এখন একটা জিনিস চালু হয়ে গেলে লোকজন এটা থেকে সরতেও চায় না। হোয়াট উই অ্যাকচুয়ালি নিডেড ওয়াজ ফিজিক্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিংটাই মানুষকে এতটা ভীত করেছে যে অন্যান্য তথ্য উপাত্ত মিলে নিজের বাবার মৃত্যুর পর তার লাশের কাছেও যায় নাই, অনেকে মায়ের মৃত্যুতে কাছে যায় নাই, সন্তানের মৃত্যুতে বাবা মা যায় নাই, ভাই যায় নাই, বোন যায় নাই। এই ঘটনাটার জন্য, এই সিচুয়েশনটার জন্য ওয়ান অফ দি প্রাইম রিজন হবে সোশ্যাল ডিস্টেন্সিং এর অভিযান। এটা আমরা শুরু থেকেই যদি বলতাম, কেবল ফিজিক্যাল ডিস্টেন্সিং তা এখানে ইম্পর্টেন্ট, এবং সেটাও 3 ফিট বা 6 ফিট একটা কিছু নির্ধারণ করে, তাহলে মানুষ ওই বিভ্রান্ত হতো না। আমরা যদি সায়েন্সটা প্রথমেই ক্লিয়ার করতে পারতাম যে একটা মৃত মানুষের শরীর থেকে কোনোদিন ভাইরাসটা ছড়ায় না, ভাইরাসটা ছড়ানোর চান্সেস থাকে তার ওই যে মৃত্যুর পর নাক দিয়ে মুখ দিয়ে যদি কোনো ফ্লুইড বেরোয় সেগুলি থেকে। সুতরাং ওইটুকু থেকে সতর্ক থাকলে, এবং আপনি যদি আপনার যথাযথ সেফগার্ডস গুলি নেন, মাস্ক, গ্লাভস বা পিপি ধরনের যেটাই অ্যাভেলেবল সেটা পরে নেন, আপনি আপনার বাবার সৎকার করতে পারেন। এখন এটা আমরা করিনি, অথচ মজার ব্যাপার, আমরা কিন্তু দিনের পর দিন দেখিয়েছি যে পুলিশ সদস্যরা তো করেছে, অনেকে তো করেছে, তো তারা করতে পারলে বাবা পারে না কেন, বা সন্তান পারে না কেন, ভাই পারে না কেন, বোন পারে না কেন? যিনি করছেন তিনিও তো কারো সন্তান, কারো ভাই। তো এই কনফিউশনটা দূর করার জন্য মিডিয়া হয়তো ততটা মনোযোগ দেয়নি। এখানে আমি মিডিয়াকে দায়ী করব না, কিন্তু মিডিয়ার উইকনেসটা আইডেন্টিফাই করব, যে এই যে বাবা মা থেকে দূরে চলে যাওয়া, এটা বুঝানো যে আসলে ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কথা হচ্ছে, বাবা মাকে দূর করে দিয়েন না, বৃদ্ধদের দূরে করে দিয়েন না। এটা কিন্তু ওয়েস্টেও এই সমস্যা হয়েছে, এটা পশ্চিমা দেশগুলিতেও বয়স্করা অধিক সংখ্যক মারা যাওয়ার বা অধিক সংখ্যক এফেক্টেড হওয়ার একটা প্রধান কারণ, তাদেরকে আরো বেশি আইসোলেশনে ফেলে দেওয়া হয়েছে। সন্তানরা তাদের ধারে কাছে যেতে ভয় পেয়েছে, মিথ্যা ভয়। সো এইটা হয়েছে, কিন্তু সাধারণভাবে মানুষ ভয় পেয়েছে এরকম কোনো প্রকাশ আমি দেখি না। মানুষ একই রকম আছে, শুধু তার আচরণগত পরিবর্তন হচ্ছে। এদের মধ্যে একটা অংশ তো থাকে, তারা খামখেয়ালি করে, উন্নাসিকতা দেখায়, দেখিয়ে নিজের ক্ষতি যতটুকু করে তার চাইতে বেশি ক্ষতি করে অন্যের। যেমন মনে করেন যে আমি জনসমাবেশে যাব, বাজারে যাব, মাস্ক পরবো না, এটা তো ধরেন নিজের প্রতি অন্যায়, শুধু তা নয়, এটা তো অন্যের প্রতি অন্যায়, এবং এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ শুরু থেকেই হয়ে যাওয়া উচিত ছিল। এই সায়েন্সটুকু তো আমরা ফ্রম দি ফার্স্ট 15 days আমরা জানি।
আমার মনে হয় সরকারও এটা ব্যাপক প্রচার করে নাই এই বিষয়গুলি, আমাদের মিডিয়াগুলিও হয়তো প্রপোর্শনেটলি দেয় নাই। আমরা মৃত্যু সংবাদ, হসপিটালের সীমাবদ্ধতার সংবাদ, নানান রকম সংবাদের ভারে দায়িত্ব পালনের বিষয়গুলিতে হয়তো যথাযথ গুরুত্ব দিতে পারেনি। এই মরণঘাতী কোভিড-19 করোনা ভাইরাস নাইমুল ইসলাম খানকে কি শিক্ষা দিল? আপনি এ থেকে কি শিক্ষা লাভ করলেন? আমি তো নানান ভাবেই শিক্ষা নিতে হয়েছে। যে প্রথম শিক্ষাই তো আমরা উই আর ইন এ নিউ নরমাল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা নানান কারণে অনেকে ফ্যামিলির প্রতি ভালোবাসা থাকলেও ফ্যামিলিকে সময় দিতে পারতাম না মনে করতাম। এই নিউ নরমাল আমাদেরকে ফ্যামিলির কাছে টেনেছে। নাও এটা পশ্চিমা দেশগুলিতে এগুলি নতুন করে গৃহবিবাদ এবং ফিজিক্যাল ডোমেস্টিক অ্যাবিউজ ইত্যাদিরও কারণ ঘটেছে, কিন্তু আমাদের সমাজে এটার কিন্তু ইম্প্যাক্ট হয়েছে মূলত ইতিবাচক, যে আমরা ফ্যামিলির সাথে সময় কাটানো। আমি কিন্তু আমার বাসায়, আমার ওয়াইফ, শি ইজ অলসো এ ফুল টাইম জার্নালিস্ট এন্ড এডিটর, এবং আমার 3 মেয়ে এবং আমার এক বোনের মেয়ে, সেও আমাদের ফ্যামিলি মেম্বার, আমরা একসাথে থাকি এক বাসায়। সো আমরা যে এত কাছাকাছি এবং এত ইন্টারেস্টিং সময় একসাথে কাটাতে পারি, এটা অনেক দিন, অনেক বছর আমরা ভাবিনি। এবং এটা ভেরি ইন্টারেস্টিং। আমার ছোট মেয়ে নানান রকম রান্না নিয়ে চিন্তা করে, আলাপ করে, খাবার দাবারের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে এই মনে করেন জুমে কিংবা ফেসবুক, এই স্কাইপে এই যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা দূরে আছে তাদের সাথে প্রচুর সময় আড্ডা দেওয়া, তো এগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং। যেমন ধরেন এই যে আপনি, আমি সন্দেহ করব না, কিন্তু আমি প্রশ্ন করতেই পারি যে আপনি কি এইরকম একটা প্রোগ্রাম শুরু করতেন যদি প্যান্ডেমিকের এই সিচুয়েশনটা না আসতো? আমার প্রশ্ন হয় আর কি। তো এইরকম বিলিভ ইট যে এইরকম সারা পৃথিবীতে বহু মানুষের সাথে কথা বলে আমাদের যে এই ডিসকোর্সের কারণে আমাদের নলেজ ভান্ডার কিন্তু সমৃদ্ধ হচ্ছে। আমরা কিন্তু অনেকে জানছি। আমি আপনাকে বলি, আমরা একই রকম ভাবে প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, বিজ্ঞানী অনেকের সাথে আমরা এখন যোগাযোগ প্রতিষ্ঠা করছি। এর ফলে কি হবে জানেন? আমাদের সাংবাদিকতা আরো শক্তিশালী হবে। এখন আমরা হয়তো কোভিড নিয়ে আলোচনা করছি মোস্টলি, কিন্তু কিছুদিন পরে অন্যান্য সৃজনশীলতা, গবেষণা, অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে যে বিশাল বিশাল কাজ করছে, এগুলি নিয়ে আমাদের মানুষের জন্য আমরা কিন্তু অনেক কন্টেন্ট তৈরি করতে পারবো, আইটেম তৈরি করতে পারবো। এবং এটা করতে করতে আমরা শুধু যে বিদেশে বাংলাদেশের মানুষের সাথে করব তা না, ইট উইল এক্সটেন্ড টু ইভেন ফরেনার্স। বিদেশিদের সাথেও আমরা করতে মানে উদ্বুদ্ধ হব এবং সুযোগ সৃষ্টি হবে। সো এইরকম আমি বহু কিছু দেখাতে পারি যে ফ্যামিলি লেভেল থেকে অভিজ্ঞতা কিভাবে চলে আসছে মানে এই প্রফেশনাল লেভেলে। আমার মনে হয় যে এইগুলি হলো আমার মানে মানে আমি বলবো যে নতুন আমার যে উপলব্ধি। এবং আরেকটা হচ্ছে ছোট, যে আমার মনে হয় যে এইরকম একটা শৃঙ্খলার ভিতরে আমাদেরকে কমপক্ষে 2021 পর্যন্ত থাকতে হবে বলে আমার ধারণা। বিভিন্ন লেভেলে যদিও, কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে থাকার প্রয়োজনটা থেকে যাবে। কোভিড-19 কি আপনার স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে? আর যদি তাই না হয়, তাহলে বাংলাদেশকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন আগামী দিনে? সম্ভবত আমার স্বপ্ন তো দেখা বন্ধ হচ্ছেই না। বাংলাদেশ নিয়ে স্বপ্নটা হচ্ছে একটা স্মার্টার বাংলাদেশ। আমার মনে হয় দেখেন, সামহাও গত 2টা টার্ম আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ নিয়ে হই হুল্লোড় করেছি, তখনও অনেকে ছিল জিনিসটাকে কেবলই রাজনৈতিক মনে করত।
কিন্তু আপনি চিন্তা করেন, আমাদের যদি ডিজিটাল বাংলাদেশ না, গ্লোবালি যদি ডিজিটাল উন্নতিগুলি না হতো, তাহলে চিন্তা করেন তো এই প্যান্ডেমিকের এই সময়টা আমরা ম্যানেজ করা কত দুরূহ হয়ে যেত। ইভেন এখন চিকিৎসা, অ্যাজ এ ফিজিশিয়ান, আই হোপ ইউ নো মাচ বেটার দেন মি, যে চিকিৎসায়ও তো একটা বড় পরিবর্তন চলে আসবে। চিকিৎসক এখন আর ফিজিক্যালি, মানে প্যান্ডেমিকের বা মানে ভাইরাসের ভয় না, প্রয়োজনই হবে না ইন মোস্ট কেসেস যে রোগীকে আসতে হবে। ভিডিও কনফারেন্সিং এ আপনি চিকিৎসা দিতে পারবেন, শুধু আপনার প্রতিদিন একটা নির্ধারিত সময় থাকবে যে যাকে একটু ফিজিক্যালি দেখা দরকার, আপনি হয়তো বলবেন যে আপনি এবার চেম্বারে আসেন, সেটার সংখ্যা হবে খুব কম। তো এইগুলি চিন্তা করলে আমি মনে করি যে আমাদের একটা স্মার্টার ওয়ার্ল্ড, স্মার্টার বাংলাদেশ হচ্ছে আমার স্বপ্ন। এবং আমাদের প্রফেশনাল ক্ষেত্রে আবার আমার স্বপ্ন হলো যে আমাদের জার্নালিজম এবং মিডিয়াকে শুধু সংবাদপত্রের চ্যালেঞ্জ না, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও ইত্যাদিরও বাইরে গিয়ে, যেমন আমি মানে চিন্তা করছি, আমার সৃজনশীলতা, আমার চিন্তা ভাবনাকে নিয়োজিত করেছি যে সামথিং গ্রেট কি করা যায়। আমি যদি বলি, যদি একটু আপনাকে পেছনে ফিরে তাকাতে, এখন তো নিশ্চয়ই অনেক ভাবার সময় পাচ্ছেন, এই যেহেতু লকডাউন সিচুয়েশন বাংলাদেশে গেল, এখনো কিছুটা আছে, আমরা নিউ নর্মালের দিকে এগোচ্ছি। এখন যদি একটু পেছনে ফিরে তাকাতে বলি, আপনার জীবনে কোন বিশেষ সময়টা আপনি মিস করেন? এখন কি কোনো বিশেষ সময়ের কথা মনে পড়ে যেটা আপনি খুব মিস করছেন? মানে আমি নানাভাবে এটার জবাব দেওয়া যায়, কিন্তু আমি এখন বিশেষ করে না, বেশ অনেক দিন ধরে আমি যেই বছরটাকে মিস করি সেটা হচ্ছে 1971। 1971টাকে মিস করি এই জন্য যে তখন আমার বয়স ছিল 11। আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি কোনোভাবে 4-5টা বছর একটু বড় হতাম ওই সময়, তখন আমার মানে মুক্তিযুদ্ধে যে আমি কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারি নাই, এই হাহাকারটা মনে হয় আসলে আমার জীবনে। মানে একটা মানুষের জীবনে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধের সময়টা তো আর বারবার আসে না আমাদের জীবনে। তো এই সুযোগটা যেহেতু আমি যেটাকে বলে পূর্ণ বয়স্ক হিসেবে অংশগ্রহণের এই সুযোগটা না পাওয়ার কথাটা মনে পড়ে, এবং এটা মনে পড়ে যে শুধু স্টুপিডিটির জন্য না, এটা মনে পড়ে যে আমার করণীয় এবং 71 নিয়ে আমার ভাবনা। যেমন এটা আপনাকে বললাম এই জন্য যে সাম্প্রতিক সময় আমি ভাবছি যে আমার 71 নিয়ে আমি লিখব। যদিও আমার বয়স 11 ছিল, আমি একটু ম্যাচিওর ছিলাম অন্য অনেক 11 বছরের মানুষের চাইতে। তো আমার কিছু জানাও আছে 71-এর বিষয়, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন হানাদার পাকিস্তানি বাহিনী ইত্যাদি সম্পর্কে আমার যেটুকু তখন প্রত্যক্ষ অভিজ্ঞতা, 1971 আমি পুরোটাই ধরি আর কি, একেবারে জানুয়ারির 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 1971, এটা নিয়ে এটা একটা ক্যানভাস ভাবছি। আমি ছোট ছোট করে লেখা শুরু করব খুব শীঘ্রই। আমি ভাবনাটা গুছাচ্ছি, কিছু কিছু তথ্য জোগাড় করার চেষ্টা করছি। তথ্য মানে হয়তো সন তারিখটা মনে নাই, কোন একটা মানুষের নামটা মনে নাই, এগুলি জোগাড় যন্ত্র করছি। সো ওই যে 71কে যে আমি মিস করি, এই মিস করাটা যেন আমার মানে মিস করার গ্লানি থেকে মুক্তির জন্যই আমি ওই লেখাগুলি নিয়ে ভাবছি, লিখবো শীঘ্রই ইনশাল্লাহ। আচ্ছা নাঈম ইসলাম খান, আপনাকে যদি বলি আমাদের গ্রাম বাংলা সাধারণ জনসাধারণদের জন্য যদি একটু সহজভাবে বলতেন সাংবাদিকতাটা আসলে কি? আমরা
গ্রাম বাংলার চোখে যদি দেখি সাংবাদিকতা মানে একজন আসছে, কিছু জিজ্ঞেস করছে, কাগজ কলম ক্যামেরা। আসলে আপনি যদি আমাদেরকে একটু সাধারণভাবে বলতেন সাংবাদিকতা জিনিসটা কি? সাংবাদিকতা খুবই সিম্পল, কিন্তু আমরা জটিল করি। এখন মনুষ্য প্রবণতা আছে নিজের কাজটাকে একটু গ্লোরিফাই করার জন্য, একটু জটিল না হইলে, দুর্বোধ্য না করলে মানুষের কাছে হয়তো মর্যাদা পাওয়া যায় না। জার্নালিজম ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইনফর্মিং আদার পিপল। এখন এটা হলো একজন একজনকে বললে এটা তখন জার্নালিজম হিসেবে জেনারেলি বিবেচনা করা হয় না। কিন্তু আপনি যদি 5 জন মানুষকে কোনো একটা জিনিস জানান বা বুঝতে সাহায্য করেন, দিস ইজ জার্নালিজম। এখন এটা ওরাল যুগে হইলে, মুখোমুখি হইতো, আপনি হয়তো 10 জন লোক এক জায়গায় সমবেত আছে, তাদেরকে গিয়ে বললেন আপনার জানা আছে প্রতিবেশী একটা জায়গায় কোথাও একটা, আই ডোন্ট নো হোয়াট এভার, যে সেখানে আমের ফলন ভালো হয়েছে, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। অথবা ভালো মাছ হচ্ছে ওইদিকে, পুকুর কেটে মাছ করলে খুব ভালো হচ্ছে। সো আমার কথাটা হলো মানুষকে ইনফর্ম করাটাই সাংবাদিকতার কাজ, এবং কোনো একটা জিনিস সেকেন্ডারি কাজ হলো তাকে বুঝতে সাহায্য করা। মানে যার জন্য ওই যে আমরা যেটাকে বলি ব্যাখ্যাধর্মী সাংবাদিকতা আসে, মানে ইন্টারপ্রিটেটিভ, অ্যানালিটিক্যাল, বুঝতে সাহায্য করা। কিন্তু ফান্ডামেন্টালটা হচ্ছে ইনফর্ম করা। এখন ইনফর্ম করলে মানুষের নলেজ লেভেলের ভেরিয়েশনের জন্য অনেক সময় মানুষ কোনো মানুষ হয়তো কোনোটা বুঝতে পারবে না, তখন তাকে বুঝতে সাহায্য করার জন্য আপনাকে উপস্থাপনাটা করতে হবে। যেমন ধরেন এই যে প্যান্ডেমিকের রিপোর্ট, এটার মধ্যে তো অনেক সায়েন্স আছে, তো এই সায়েন্সটাকে যদি আপনি সায়েন্সের মতো করে লিখে দেন, সায়েন্সের ভাষায়, সায়েন্সের এক্সপ্রেশনে, সাধারণ মানুষ তো বুঝতে পারবে না। তো আপনাকে কি করতে হয়, সাধারণ মানুষের বোধগম্য একটা ভাষা, উদাহরণ ইত্যাদি দিয়ে বুঝাইতে হয়। জার্নালিজমের কাজটা ওইটাই, কিন্তু এটা করতে হবে আপনাকে অ্যাকিউরেসি রেখে, মানে এটার মধ্যে আপনি রং মেশাবেন না, এবং মানে এই যেটাকে বলে ফেয়ার থেকে, অসম্পূর্ণ না, সম্পূর্ণটা জানানো, মানে এটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটাও জানানো। তো এইগুলি হলো এক্সটেন্ডেড ডেফিনেশন, কিন্তু বেসিকটা টু ইনফর্ম, এখানেই সব। এখন বলে আমাদের জার্নালিজমে পড়ানোর জন্য এখন ছাত্রদেরকে পড়াইতে গেলে তো বই টই মোটা করতে হয়, তখন তো লেখে আর কি টু ইনফর্ম, টু এডুকেট। আশ্চর্য কথা, টু ইনফর্ম করলেই তো এডুকেটেড হইল সে। এটা আলাদা করে বলতে হবে কেন? বলতে হবে এই জন্য, এটা কেমন লজ্জাজনক লাগে না? এই মাত্র একটা কাজ, মাত্র একটা কাজ। ও এই এক কাজের জন্য এত বড় প্রফেশন সারা দুনিয়াতে? বেসিক্যালি কিন্তু একটাই, টু ইনফর্ম। মানে ইনফর্ম করলে মানে তাকে এডুকেটও করা হয়, অনেক সময় ইনফর্ম করলে এন্টারটেইনও করা হয়। এই জন্যই বলা হয় টু ইনফর্ম, টু এডুকেট, টু এন্টারটেইন। তো এডুকেট, এখন আপনি তো যেমন আপনি, আপনার সাথে আমার এখনটা পরিচয় হলো, আগামীকাল আপনাকে যদি কেউ আমার মৃত্যু সংবাদ দেয়, আপনি তো এন্টারটেইনড হবেন না, আপনি ইনফর্মড হবেন। কিন্তু আপনাকে যদি কেউ বলে যে নাইমুল ইসলাম খান আপনার সাথে টকশোতে কথা বলার পর রাত 11টায় উনি লটারিতে কোটি টাকা জিতেছেন, ইউ উইল বি হ্যাপি, ইউ উইল বি এন্টারটেইন, তাই নাকি? আমার সাথে কথা বলার পর রাত্রে এটা কোন মানে লটারিতে উনি খেললেন, মধ্যরাতে কিসের লটারি, আই ডোন্ট নো। মানে আমার কথাটা হচ্ছে সাম ইনফরমেশন মে entertain somebody, some information will educate somebody, কিন্তু it is all about informing people. Now even if you talk to a group of people, একটা গ্রুপকে বলা, একটা গ্রামের মানুষকে, একটা পাড়ার মানুষকে একত্রিত করে আপনি যদি বলেন যে যে তুমি এই যে কোভিড এর অসুখটা হয়েছে রে ভাই, তোমার এই 2টা জিনিস করবা, বলে একটা হইলো মুখে একটা গামছা বাঁধা রেখো, গামছাটারে 2-3 পল্লা কইরা মুখটাতে ঘুরাইয়া রেখো, যখন মানুষের কাছাকাছি যাইবা চেষ্টা করো 3 থেকে 6 ফিটের মধ্যে না যাইতে, তবে
যতটুকুই যাও মুখে গামছাটা পেঁচায় রেখে ভাই। আবার যখন একলা 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 রাস্তায় হাঁটতেছো, গামছা না জড়াইলেও চলবে। মেক ইট সিম্পল। আপনি দেখেন মানুষের মধ্যে ভয় কেন আসবে? এই মাস্ক বললে মানুষ ভয় পাচ্ছে, কিন্তু আমার গ্রামীণ মানুষের, কৃষকের গলায় গামছা থাকে। আপনি যদি বলেন গামছাটারে মানে 4 পল্লা কইরা নাকে মুখে দিয়া, তখন মানুষের 3 ফুটের বা 4 ফুটের কাছাকাছি গিয়ে কথা বলবা। তুমি একলা থাকলে এটাও লাগবে না। সো ইট ইজ অ্যাকচুয়ালি মানে এখন মানুষ একলা বসে থাকে তাও মাস্ক পরে অনেকে, আর অনেকে আবার আছে এতটাই মানে খামখেয়ালি যে মানুষের সাথে ঘেঁষাঘেঁষি করতেছে, কথা বলতেছে, মাস্ক নাই। সো এই কন্ট্রাডিকশনটা কিন্তু অনলি বিকজ উই হ্যাভ ফেইলড, মিজারেবলি ফেইলড টু প্রপারলি কমিউনিকেট টু দি পিপল। তুমি একলা কেন মাস্ক পরে কষ্ট করতেছো, ঘামতেছো কেন ভাই? আবার এই যে বাজারের কেনা গাম মানে মাস্কই পরতে হবে। বাংলাদেশের অনেক গরিব সাধারণ মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের আমি দেখছি প্রবণতা, বিশ্বাস করেন N95 মাস্কই তাকে পড়তে হবে, এবং বাজারে 200, 250, 300 টাকা দিয়ে N95 এখন সবই পাওয়া যায়, মানুষ কিনতেছে কিন্তু ভাই, অথচ তার এটা দরকার নেই। সো দিস ইজ দি প্রবলেম। আমাদের সোসাইটিতে আমরা ব্যাখ্যা দেওয়ার কথা যে আমাকে কিনতে হবে কেন, তোমার গামছাটা ব্যবহার করো। আপনি মনে করেন আমাদের এখানে মানে মানুষ যদি নিজের ঘরোয়া একটা রুমাল নাকে মুখে পরে থাকে, মনে করেন একজন মেহমান আসছে বাইরে থেকে, তার কাছে গিয়ে কথা বলতে হবে। ইনফ্যাক্ট সে যদি তার একটা ছোট রুমাল 3-4 ভাঁজ করে মুখে এইভাবে ধৈর্য নিয়ে কথা বলে, তাতেও তো কাজ হয় ভাই। আমরা এত কিছু মানে ফর্মালি চিন্তা করি যে না আমাকে ওই রকম একটা মাস্ক পরেই তবে মানুষের সামনে যেতে হবে। ওয়াই ব্রাদার? আমরা এটা করি কেন? কারণ এটা বাণিজ্যের স্বার্থে আমরা জেনে বুঝে অথবা না জেনে বাণিজ্যের প্রসারে, অন্যায় প্রসারে সহায়তা করতেছি। একটা সহজ জিনিস মানুষের কাছে সহজ করে দিচ্ছি না, জটিল করে দিচ্ছি, এই আর। তাহলে আপনার কথা শুনে মনে হচ্ছে সাংবাদিকতাটা বেশ স্বাভাবিক একটা প্রক্রিয়ার অংশ। তাহলে তো যে কেউ সাংবাদিক হয়ে উঠতে পারে, তবে কেনই বা একাডেমিক শিক্ষার গুরুত্ব সেখানে আমরা দেখতে পাচ্ছি, আবার হাতে খড়ি শিক্ষারও তো প্রয়োজন রয়েছে। আপনি একটু ডিফাইন করতেন যে সাংবাদিকতা তাহলে কি যে কেউ করতে পারবে নাকি না তাকে একটা বিশেষ কারিকুলামের মধ্যে দিয়ে গিয়ে পড়ালেখা শেষ করে এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে তারপর আসতে হবে কর্মক্ষেত্রে? দিস ইজ ইম্পর্টেন্ট। এখন এটা ঢালাও ভাবে যে কেউ করতে পারবে বলা যায় না, কারণ সাংবাদিকতাটা তো হলো এক্সপ্রেস করার একটা কাজ। তার মানে আপনাকে বুঝতে পারতে হবে একটা জিনিস, এবং আপনাকে সহজ ভাষায় সুন্দর করে মানুষকে বোঝানোর মতো করে লিখতে হবে। এখন ওই মানুষটার যদি এই দক্ষতাটা না থাকে, তাহলে তো উনি যতই সাংবাদিকতার জন্য আগ্রহী হন, তিনি সাংবাদিকতায় ভালো করার কথা না। এবং এটা পৃথিবীর অনেক দেশেই সাংবাদিকতায় অনেক মানুষ আসে যারা সাংবাদিকতায় সফল হয় না। আপনি দেখবেন অনেক মানুষ, বাংলাদেশেরও উদাহরণগুলি দেখতে পারেন, অনেক মানুষ খুবই নামি দামি, বলা হয় নামি দামি সম্পাদক, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন তার সাংবাদিকতার বিবরণ পাবেন না। পাবেন উনি অমুক সংগঠনের এই। আরে ভাই, আপনি কোনো একটা সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, এটা তো আপনার সাংবাদিকতার উৎকর্ষ প্রমাণ করে না। সাংবাদিকতায় আপনার কোনো মানে দখল, অর্জন মনে করে না। এটা সাংবাদিকতার অর্জন না, এটা সাংগঠনিক অর্জন। আপনি হয়তো সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন নেতা, কিন্তু এটা তো সাংবাদিকতা, বা আপনি হয়তো কোনো একটা প্রেস ক্লাবের সভাপতি। তো মানুষ দেখবেন সাংবাদিকতায় যখন সফল হয় না, তখন
তখন সাংবাদিকতায় তো এসে গেছে গুয়ার্তমির কারণে, তখন সে ওই সমস্ত রাস্তায় যায়, রাজনীতি করে, দল করে, সংগঠন করে, সভাপতি হয়, সাধারণ সম্পাদক হয় এবং ওই পরিচয় দেয়। কিন্তু এই পরিচয় তো মোনাজাত উদ্দিনের দরকার হয় না। মোনাজাত উদ্দিন কোনদিন প্রেস ক্লাবের সভাপতি পরিচয় নিতে হয় নাই। আমি এরকম নাম আরো বলতে পারবো। ফখরে আলম কিছুদিন আগে মারা গেলেন যশোরে, অসাধারণ শ্রদ্ধেয় আমার সাংবাদিক হিসেবে। আমি এরকম অনেকের কথা বলতে পারবো, কীর্তিমান সাংবাদিক, তারা সাংবাদিক হিসেবে কীর্তিমান। আমি এই প্রশ্নটা করবেন জানলে শ্রদ্ধা জানানোর জন্য আজকে আরো কয়েকটা নাম আমি মনে করে নিতাম। বিলিভ মি, যে বাংলাদেশের এই শ্রদ্ধেয় সাংবাদিকরা কোনোদিন কোন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক হইতে হয় নাই। সুতরাং সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রসঙ্গটা আপনি এনেছেন। সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে বিরাট কোনো হেল্প করে এটা আমার কখনোই মনে হয় না। আমি নিজে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত বাংলাদেশের প্রথম সম্পাদক। আমি দীর্ঘদিন প্রথম এবং একমাত্র ছিলাম। এই অল্প কয়েকদিন আগে, এই মাস কয়েক আগে আমাদের এক ছোট ভাই, সে আরেকটা ইংরেজি দৈনিকের সম্পাদক হয়েছে, জার্নালিজমের পূর্ণ ডিগ্রিধারী। আমি এখানে বলছি ডিপ্লোমা করা আরো বেশ কিছু কয়েকজন আছেন, কিন্তু এটা পূর্ণাঙ্গ সাংবাদিকতার পড়াশোনা করে আসা। কিন্তু আমি এটা জেনে বুঝেই বলছি যে সাংবাদিকতায় পড়াটা যে এসেনশিয়াল এটা আমি বলবো না। সাংবাদিকতা পড়াশোনা করলে এক ধরনের সহায়ক হয় চিন্তা ভাবনা করার কিছু কৌশল, নিউজ গ্যাদারিং এর কিছু কৌশল আপনি তাত্ত্বিক পড়াশোনা করে রাখলে যে অ্যাডভান্টেজটা হয়। আর জার্নালিজমের পাঠ্যক্রমের একটা সুবিধা আছে, এখানে অনেক বিষয়ে একটু একটু করে জ্ঞান দিয়ে দেওয়া হয়, পড়ানো হয় আর কি। অর্থনীতি, বেসিক অফ ইকোনমিক্স একটু পড়ানো হয়, বেসিক্স অফ মানে ফান্ডামেন্টালস অফ পলিটিক্যাল সায়েন্স একটু পড়ানো হয়, ফান্ডামেন্টালস অফ হিস্ট্রি পড়ানো হয়। মানে আমার কথাটা হলো এইগুলি একটু পড়ানোর কারণে একটু তৈরি হয়, কিন্তু এটাই সফলতার মূল চাবিকাঠি না। সাংবাদিকতায় অনেকে আছে ভালো লিখতে পারে না, নিউজ সেন্স ভালো না। সো আমি বলবো যে সাংবাদিকতা পড়াশোনা করলে কিছু উপকারিতা তো অবশ্যই আছে, কিন্তু সাংবাদিকতায় পড়াশোনা করাটা যে মানে একমাত্র যোগ্যতার কারণ হবে এটা একেবারেই না। এটাতে আরেকটা সমস্যা আছে, ফান্ডামেন্টাল একটা সমস্যা আছে। ধরেন আমি একটা পত্রিকা করলাম, আমার পত্রিকাতে আমি যদি সাংবাদিকতা বিভাগ থেকে সব ছাত্রদেরকে, সাংবাদিকতায় পাশ করা লোকজনকে নেই, যে ভয়ঙ্কর ক্ষতিটা হবে যে সবার চিন্তা ভাবনার এক রৈখিকতা তৈরি হয়ে যাবে, সবাই একরকম চিন্তা করে। তো একটা পত্রিকায় প্রতিটি মানুষ যদি সিমিলার চিন্তা ভাবনা করে, এর চেয়ে মানে খারাপ পত্রিকা আর হইতে পারে না। তো চিন্তার সংঘর্ষ হবে না, চিন্তার দ্বন্দ্ব নাই। চিন্তার দ্বন্দ্ব না হইলে বিকশিত সাংবাদিকতা কোথায় পাবেন আপনি? সো ওই অর্থে আমি কোনোদিনও এমন কোনো পত্রিকা করব না যেখানে একটা বিভাগের পাঠ্যক্রম থাকবে। আমার কিছু চয়েস আছে। আমি মনে করি যে একটা সাংবাদিকতা বিভাগে, একটা সংবাদপত্রে আইনের ছাত্র থাকা দরকার, মানে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ছাত্র থাকা দরকার, সাহিত্যের দরকার, দর্শনের দরকার, সোশিওলজির দরকার, মানে হোয়াট নট। আপনি জেন্ডারে পড়াশোনা করা একজনকে দরকার। মানে দেয়ার আর লট অফ থিংস। আপনি ইকোনমিক্স এর দরকার, খুব জরুরি, অ্যাকাউন্টিং এর মানুষ দরকার। সুতরাং আমি যদি একটা মিক্সড গ্রুপ পাই একাডেমিক ব্যাকগ্রাউন্ডের, এটা নিউজ পেপারকে এটা খুবই শক্তিশালী করে বলে আমি মনে করি। নিউজ পেপার বলতে নিউজ মিডিয়াকে। আপনি যেহেতু একটু আগে বললেন আমাদের প্রেস ক্লাবের কথা বা আমাদের নেতাদের কথা বা বিভিন্ন সমিতির কথা, আমরা কি আশা করতে পারি না এই ধরনের লেজেন্ডারি জার্নালিস্টদের কাছ থেকে যে তারা ভবিষ্যতের সাংবাদিক তৈরি করবে, তারা গ্রুম করবে, তার ট্রেনিং দেবে, তারাই তো আমাদের পায়োনিয়ার। আমরা কি সেই জায়গাটা প্রস্তুত করতে পারছি নাকি আমরা ব্যস্ত আছি সো কল্ড ট্রেড ইউনিয়ন বা কোনো বেনিফিট অ্যাফেয়ার্স রিলেটেড নিয়ে? আমরা কি ভবিষ্যতের কথা চিন্তা করে সাংবাদিকতার স্কোপটা আরো এক্সপ্যান্ড করার ক্ষেত্রে আরো সাংবাদিকদের প্রস্তুত করতে কি পারছি আমরা?
ধন্যবাদ। আমার মনে হয় আমরা অনেকখানি করি, মানে এটা আমার কথা বলছি না, মানে অনেকেই করেন সাংবাদিকতা তৈরি করতে। কিন্তু আপনি যেটা বলছেন, যারা নেতৃত্ব দেন সংগঠনের, যারা সংগঠনের নেতৃত্বে আসেন, তাদের একটা বড় অংশের কিন্তু মেন্টরিং এর মানে যোগ্যতা নাই, কারণ তারা তো সাংবাদিকতায় ওইভাবে দক্ষ এবং না, সফল না, মানে একটা অংশ না। আবার যারা সংগঠন করেন না, সংগঠন না করলে সবাই সফল, সেটাও কিন্তু না। আমার কথা হলো সর্বত্রই ব্যাগটা হলো মিক্সড ব্যাগ। তো আপনার যে প্রশ্ন যে সাংবাদিকতায় কি মেন্টরিং আছে, হ্যাঁ আছে। সাংবাদিকতায় প্রতিটি সিনিয়র সফল সাংবাদিক তার সংস্পর্শে আসা কাউকে কাউকে পান, যারা আগ্রহী, যারা তাদেরকে প্রায় ওস্তাদের মতো মনে করেন, গ্রহণ করেন, এবং তাদের সাহায্য সহযোগিতা, গাইডেন্স, আপনি যেটাকে বলছেন মেন্টরিং, আমি যেহেতু সাংবাদিকতার প্রশিক্ষণের যাতে এরকম আরো অনেক শব্দ আছে, শ্যাডোয়িং বলে, এইসব করে মানুষ তৈরি করে। এটা কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশে এখনো। আমি বলবো সাংবাদিক, যে ইয়াং সাংবাদিকরা যে অনেকে ভালো করছেন, তারা কিন্তু মূলত কারো না কারো সিনিয়র হিসেবে কারো না কারোর সহায়তা পেয়েছেন। নাইমুল ইসলাম খান, আপনি নিশ্চয়ই বাংলাদেশের বিভিন্ন চড়াই উতরাই সাক্ষী। আপনার জীবনেও হয়তো বা বিভিন্ন চড়াই উতরাই এসছে, আমি জানি না, উত্থান পতন আসতেই পারে একজন মানুষের জীবনে। আপনি যেহেতু বললেন আপনি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, অনেকগুলো এটা গ্রুপ যেটা আপনি দেখাশোনা করেন, অনেক ধৈর্যের ব্যাপার, অনেক স্কিলের ব্যাপার। জীবনে পারিবারিক জীবন নিয়েও মানুষের থাকতে হয়, সামাজিক ব্যবস্থা নিয়েও থাকতে হয়, দেশের বিভিন্ন কাজের ক্ষেত্রেও মানুষের জীবনে অনেকটা প্রভাব পড়ে। খুব জানতে ইচ্ছে করে যে আপনি এই আপনার মানসিক স্বাস্থ্য কিভাবে মেনটেন করেন, কিভাবে চ্যালেঞ্জ গুলো ওভারকাম করেন, কিভাবে এগিয়ে যান, যেটা হয়তো বা আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকরা আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়, নতুন কিছু শেখে, কিভাবে করেন আপনি? জি, এটা এগুলি দুই রকমের হয়। একটা হলো শর্ট টার্ম, আর একটা লঙ্গার টার্ম। মনে করেন শর্ট টার্মে মতো ফ্যাটিক, ক্লান্তি, ব্যর্থতার গ্লানি, মানে ছোট ছোট প্রাত্যহিক ব্যর্থতা থাকে না, যে আজকের দিনে একটা কাজ হয়তো আমি পারি নাই, বা একটা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছি। তো এরকম ছোট ছোট যখন আসে, এটা সলিউশনটা আমার খুব, মানে একেবারে পরীক্ষিত সলিউশন আছে আমার জন্য। সেটা হচ্ছে টু হ্যাভ এ শাওয়ার এন্ড স্লিপ। একটা আরামের গোসল করে ঘুমানো। আমি ঘুম থেকে উঠলেই আবার কমপ্লিটলি রিফ্রেশড। এটা হচ্ছে as I have said, শর্ট টার্মে প্রায় প্রতিদিনই যেটা মানুষের করতে হয়। মানে প্রতিদিনই মনে করেন যে আমি যদি দেখি যে সকালের দিকে একটা অঘটন, তাহলে আমি দুপুরেই আরেকবার গোসল করে একটু রেস্ট নিয়ে বেরোবো, ইট উইল বি ফাইন। আমার একদম মাথা ফ্রেশ হয়ে যায় একেবারে। আরেকটা হচ্ছে যে দীর্ঘমেয়াদে হচ্ছে আই টেক এ ব্রেক। আমি একটা ব্রেক নিই। এই ব্রেকটা যে অনেক বড় দীর্ঘ হয় তা না, কিন্তু মোটামুটি সিগনিফিকেন্ট। এটা ফিউ উইকস এর ব্রেক নেই। এই ব্রেকের মধ্যেও আবার ব্রেক আছে, মানে ওই ব্রেকের মধ্যেও ধরেন আমি হয়তো একা হই কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য। এই সময়ে আমি আবার যেটাকে বলে ইন্ডাস্ট্রিতে যেটাকে বলে বিএমআরই, ব্যালেন্সিং, মডার্নাইজিং, রিঅর্গানাইজিং এটসেট্রা, বিএমআরই, আমিও আমার সমস্ত কাজকর্মের একটা বিএমআরই করি। নতুন ভাবে প্ল্যান, কৌশল, লক্ষ্য স্থির করা, এগুলি আমরা করি। এবং এটা আমার জন্য এই প্রশ্নটা খুব রিলেভেন্ট এই জন্য যে আমি যে সংবাদপত্র করি অনেক বছর ধরে, আমি তো সাংবাদিকতা করেছি, রিপোর্টার হিসেবে চাকরি করেছি, এগুলি তো ধরেন অন্যদের প্রতিষ্ঠানে, ওইখানে আমারও তো জুনিয়র লেভেলে আমার প্ল্যানিং এটা সেটা করার কোনো
বিশেষ গুরুত্ব ছিল না। তখন আমার প্ল্যানিং থাকতো আমার একটা রিপোর্টিং আইটেমের প্ল্যান। কিন্তু আমি পত্রিকা নিজে থেকে নেতৃত্ব দিয়ে শুরু করেছি 88 সাল থেকে, সেটা সাপ্তাহিক খবরের কাগজ প্রথম। তারপরে 90 ডিসেম্বরে বা 91 সালটা ধরা যায় দৈনিক আজকের কাগজ, তারপরে 92 সালে দৈনিক ভোরের কাগজ, তারপরে বেশ 7-8 বছর বা 10 বছর গ্যাপ দিয়ে আমাদের সময়ের পরে আমাদের অর্থনীতি, ইংরেজি দৈনিক আওয়ার টাইম, বা এখন আমাদের নতুন সময়, আমাদের সময় .com তো আছে। তো এগুলি আমি ধারাবাহিকতায় বললাম। তো আমার যেটা হয়েছে যে আমি যেহেতু আমি অন্যের টাকায় পত্রিকা করেছি বরাবরই, তো এই মানে কোনো একটা সময়ে সফলতার একটা পর্যায়ে গেলে আমার যে অর্থের উৎসের সাথে একটা সময় গিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে, অথবা আমার কাজটা মানে সফল হয়ে আমার কাজ কমে গেছে, যেটা আমার জন্য খুব মানসিকভাবে যন্ত্রণাদায়ক। কাজ কমে যায়, মানে একটা সময় গিয়ে আপনাকে কিছু করতে হয় না। মানে মানে অনেক পত্রিকা আমি নাম উল্লেখ করেই বলতে পারি যাদের মূল সম্পাদকদের বিশেষ কোনো কাজ নেই, কারণ তারা পত্রিকাটা সেটেলড, স্ট্যাবলিশড, প্রফিটেবল। এখন তারা দূরে থাকে, বিশেষ কোনো সমস্যা হলে ওনাকে ফোন করে, ওনারা বছরের অর্ধেক সময় বিদেশে থাকতেও তাদের অসুবিধা হয় না। সো মানে আমার আবার এটা পছন্দ না। আমি প্রতিদিন যে অ্যাক্টিভ, সক্রিয় থাকা, সামাল দেওয়া, নতুন নতুন পরিকল্পনা করে, এটা শুধু এডিটোরিয়াল না, পত্রিকাটার মার্কেটিং দেখা, মার্কেটিং এ ইনোভেশন আনা, তো সবকিছু মিলে এই সুযোগটা যখন কমে যায় তখন আমার হয়েছে। যেমন ধরেন আমি আজকের কাগজে 2001 সালে 2 সালে যখন আজকের কাগজটা দ্বিতীয় দফায় আমি নেতৃত্ব নিই, তখন এটার যে মালিক এবং আমার উনি আমাকে সম্পাদক বানিয়েছিলেন আজকের কাগজে 1990 সালে। উনি আমাকে বলেন, নাইম, একদম আই এম ভেরি হ্যাপি উইথ দি নিউজ পেপার, আর কোনো পরিবর্তন এখন করো না। আমি বললাম, শাহেদ ভাই এখন সফল হয়েছে, এখনই তো নতুন নতুন অনেক আইডিয়াজ আসছে, এগুলি করতে চাই। উনি বললো যে না, তোমার চিন্তা করতে হবে না, আই এম সো হ্যাপি, এটাকেই চালাও, প্রতিদিন রিপোর্টিং আইডিয়া দাও, আর অন্য কিছু নিয়ে ভাইব না। আমি বললাম, শাহেদ ভাই আমার খুব অস্থির লাগে, আমার কাজ নাই। তখন উনি কি করলো, এগুলি বাংলাদেশের অনেক সম্পাদকদের জন্য সৌভাগ্য, উনি ওনার অফিসের উপরে, এই বিল্ডিং এরই উপরে, উনি দিনের বেলায় একটু ন্যাপ নেওয়ার জন্য ওনার একটা সুইট ছিল, এরকম ওনার সন্তানদের জন্য 3-4টা ছিল। উনি বললো যে তোমাকে আমি একটা সুইট দিয়ে দিচ্ছি, তুমি ওইখানে গিয়ে রেস্ট নিবা, কাজ না থাকলে ঘুমাবা, চিন্তা করবা। এখন খুব মজার ব্যাপার হলো, আমাকে সুইট দিল, সুইটটা তো খুবই রাজসিক, সুইট মানে সুইটই, মানে যে কোনো 5 তারকা হোটেলের মানের বা তার চেয়ে বেশি। উনি খুব মানে রাজসিক শৌখিন লোক ছিলেন। তো ওনার এটা আমার জন্য তৈরি না, এটা ওনাদের জন্যই তৈরি, উনি আমাকে একটা দিলেন। তো যেটা হলো, ওইখানের ওই আরামে আমার মধ্যে অসুখটা আরো বাড়লো, মানে ওইখানে গিয়ে আমার চিন্তা বাড়তে থাকলো, আরো নানান কিছু করার। তো এটা শাহেদ ভাইয়ের জন্য এটা কাউন্টার প্রোডাক্টিভ হলো, যে আমাকে উনি রিল্যাক্স করতে দিলেন, কিন্তু আমার ওই রিল্যাক্সেশন আমার মধ্যে চিন্তা ভাবনা আরো খুলে দিল। হোয়াট হ্যাপেন্ড, তখন আমি শাহেদ ভাই এসে বললাম, শাহেদ ভাই আমার বরং বিদায় করে দেন, আমি একটা নতুন পত্রিকা করি, কারণ আমার একটা কমপ্লিট নতুন পত্রিকার আইডিয়া চলে আসছে। কোনো ঝগড়াঝাটি না, উনি আমাকে ওনার নন বায়োলজিক্যাল সান তখনও মনে করতেন, এখনো করেন। উনি আমাকে বলতেন, ইউ আর মাই নন বায়োলজিক্যাল সান। তো উনি বললেন যে নাইম তুমি সত্যিই যাবা। আমি বলি, কি করবো, অস্থির লাগে শাহেদ ভাই। তো উনি আমাকে ফেয়ারওয়েল দিলেন, ওনাকে একটা শর্ত দিলেন যে তুমি কিন্তু নতুন পত্রিকা এখান থেকে কাউরে নিও না। আমি বললাম, না শাহেদ ভাই, আমি নিব না। আমি নেই, আমি নতুন করে একটা পত্রিকা করি, সেটাই কিন্তু আমাদের সময়, একদম নতুন চিন্তা ভাবনা। তো এইটা মানে করতে করতে এই বিরোধ এই 2 রকমের ফলে আমাকে বারবার পত্রিকা করতে হয়েছে। এবারই প্রথম আমি অনেকের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছি,
কিন্তু ওই অর্থে ফিনান্সিয়াল নেই নাই। তো এই জন্য আমাকে একটু আরো বেশি কষ্ট করে পত্রিকাগুলি করতে হয়, এবং এটা করতে করতে ইনোভেশনে আমাকে আরো বেশি সময় দিতে হয়, কারণ উইদাউট ইনোভেশন আমি এটাকে কস্ট ইফেক্টিভ করা আমার জন্য দুরূহ হয়ে যায়। আমি যদি ট্রেডিশনাল পথে যাই তাহলে এটা হবে না। সো ওইগুলি হলো আমার দীর্ঘমেয়াদে নিজেকে করার কৌশল, আমি এইভাবেই করি দীর্ঘমেয়াদে। Sounds very interesting. আমার বিশ্বাস ভবিষ্যতের সাংবাদিকগণ আপনার এই বক্তব্য থেকে অনেক কিছুই শিখতে পারবেন, উপকৃত হবেন। আমার খুব জানতে ইচ্ছে করছে আজকের নাঈমুল ইসলাম খান কেন সাংবাদিকতা পেশায় নিজেকে যুক্ত করলো, যেখানে আমি যদি মনে করি সেই 80-র দশকের কথা, যখন মানুষের মনে একটা বিশ্বাস বেশ নড়াচড়া দিয়ে বসতো, আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, অথবা জীবনে কোনোদিন বিয়ে শাদী হবে না, জীবনে কোনো সাকসেস নিয়ে আসতে পারবে না, টাকা পয়সা কামাতে পারবে না, সেই অবস্থায় নাঈমুল ইসলাম খান কেন সাংবাদিকতা পেশার দিকে নিজেকে নিয়োজিত করলো? ধন্যবাদ। এই প্রশ্নেরও জবাব আমার জন্য মানে শেয়ার করা ইন্টারেস্টিং। প্রথম কথা হলো যে আমি কুমিল্লার মতো একটা ছোট শহরে বড় হচ্ছিলাম। আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলায় নানার বাড়িতে, কিন্তু আমার বাবার বাসা বা মানে বাড়ি ছিল কুমিল্লায়। আমি আই ওয়াজ ব্রট আপ ইন কুমিল্লা, ছোট শহর, খুব সুন্দর শহর, খুবই সংস্কৃতি প্রবল, মানে পুকুর দিয়ে সাজানো শহর কুমিল্লা। কিন্তু আমাদের মধ্যে যেটা ছিল তথাকথিত মফস্বলের সীমাবদ্ধতা, চিন্তা ভাবনার ক্ষেত্রে মফস্বলের সীমাবদ্ধতা আমাদের ছিল। তো সেই সীমাবদ্ধতাটা আমার পরিবারেও ছিল, এবং সেখানে ট্রেডিশনালি আপনি যেটা বলছেন, আমাকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতেই মানে উৎসাহিত করা হয়েছে। মানে আমি উৎসাহিত করার চেয়েও বলবো যে মানে এক্সপেকটেশনটা ছিল যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব। মূলত ডাক্তার হওয়ার দিকেই এক্সপেকটেশনটা ছিল। কিন্তু আমি ডাক্তারি পড়বো এই সিদ্ধান্ত নিয়েই লেখাপড়া করছিলামও। কিন্তু সো এসএসসি এইচএসসি পর্যন্ত আমার লেখাপড়া ছিল আমি ডাক্তারি পড়বো ওই দিক থেকে। এবং আমাদের সময়ে ডাক্তারি তখন তো শুধু সরকারি মেডিকেল কলেজ ছিল, ভর্তি হওয়ার জন্য কোনো ছিল না, ভর্তি পরীক্ষা হইতো না, আমাদের ব্যাচটাতে হইতো না, আমাদের ব্যাচ এবং তারপরের ব্যাচেরও হয়নি। তো শুধু এসএসসি এবং এইচএসসির টোটাল মার্কসটা যোগ করে আমাদের সময় ছিল 1200-র বেশি হইলেই সরকারি মেডিকেল কলেজে তখন চান্স পাওয়া যায়। তো আমিও সেই অর্থে সুযোগ পাওয়ার মতো মার্কস আমার ছিল, কিন্তু আমি ডাক্তারি পড়তে যাব না এটা নিয়ে আমার ফ্যামিলির সাথে আমার একটা নেগোসিয়েশন করি। কারণ তখন আমার মধ্যে আমার ব্যক্তিগত মানে বৈশিষ্ট্য, আমি নিজের বৈশিষ্ট্য যেটা বুঝছিলাম, আমার মনে হচ্ছিল যে আমার লয়ার হওয়াটা ভালো হবে। তো এবং আমার বাবা লয়ার ছিলেন, তো আমার এই চিন্তাটা আমার বাবা নিতে বেশি দ্বিধা করেনি, কারণ এটা তার জন্য ইন্টারেস্টিং মনে হয়েছে। ঠিক আছে, বাবা লয়ার, ছেলে লয়ার হবে, ইট উইল বি গুড। তখন আমার দাদাও, আমার জীবনে আমার দাদারও ভূমিকা আছে। তো আমার দাদাও আমাকে আসলে একটু বললেন যে ঠিক আছে ভাই, তুমি যদি লয়ার হও তাহলে তুমি ব্যারিস্টার হবা। আমি জিজ্ঞাসা করছিলাম ব্যারিস্টার কেন বলতেছেন? বলে যে ব্যারিস্টার হইলে তুমি আমাদের কুমিল্লার দেবিদ্বার এলাকা উপজেলা, দেবিদ্বারে আর কোনো ব্যারিস্টার নাই, আমি চাই তুমি দেবিদ্বারের প্রথম ব্যারিস্টার হবা, তাইলে আমার গৌরব হবে। এটা আমার দাদার ইচ্ছা। তো টু বি ভেরি অনেস্ট, এইচএসসির পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে আসি, আমার কিন্তু এক রৈখিক চিন্তাই ছিল যে ল ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষা দিব। কিন্তু ওই কুমিল্লা থেকে তো আরো বন্ধু বান্ধবরা আসছে। তো আমাদের ওই সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে আবার ভর্তি পরীক্ষাটা হতো প্রতিটি বিভাগের আলাদা আলাদা ভর্তি পরীক্ষা, এখনকার মতো সেন্ট্রালাইজ না। তো আমি ল ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করলাম, সঙ্গে অন্য বন্ধুদের সাথে তালে তালে
জার্নালিজমও একটা অ্যাপ্লিকেশন দিলাম, পলিটিক্যাল সায়েন্সে দিলাম, আর ইংরেজিতে দিলাম। এটা কিন্তু এমনি এমনি দিলাম, মানে আমার সাবজেক্টগুলি পলিটিক্যাল সায়েন্সটা মনে পড়ছে, ইকোনমিক্স অথবা ইংলিশ, এটা ভুল হইতে পারে, এই মুহূর্তে আমার মনে পড়ছে। তো যেটা হলো, আমি ল ডিপার্টমেন্টে খুব ভালোভাবে টিকলাম, অন্য দুইটাতেও টিকলাম, কিন্তু জার্নালিজমে টিকি নেই। এইটা আমার মধ্যে একটা মেজাজ খারাপ করা বলতে যেটা বোঝায়, একদম ক্রুড ভাষায় বোঝায়, এটা তো অদ্ভুত ব্যাপার। এটা কি হইল? আমার একটা প্রবণতা আছে, আমি কোনো কিছুতে ফেইলিওর অ্যাকসেপ্ট করি না আমার লাইফে, না মানে আমার ধরেন ফেইলিওর আসে, এভরিডে ফেইলিওর, তো আমি কি করি, এই ফেইলিওরটা নিয়ে আমি চর্চা করতে থাকি, এন্ড এট দি এন্ড অফ দি ডে কোনো একদিন গিয়ে এটাতে একটা সফলতা আনে। এটা আমার একটা জেদি ব্যাপার আছে, এটা আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব জানে। তো জার্নালিজমে যে টিকলাম না, এটা আমার জন্য তীব্র অশান্তির কারণ হয়ে যাওয়ার পরে আমি তখন মানে তদবির শুরু করলাম জার্নালিজমে ভর্তি হওয়ার জন্য। তো অনেক তদবিরের পরে আবিষ্কার করলাম যে আসলে আমার নামটা ওয়েটিং লিস্টে 2 নম্বরে ছিল, এবং অরিজিনাল লিস্টে 2 জন ভর্তি হচ্ছে না, ওয়েটিং লিস্টের 1 নাম্বার ছেলেটাও ভর্তি হচ্ছে না। সুতরাং ওই অর্থে আমি মেইন লিস্টে চলেই আসব, এবং তখন আমি জার্নালিজমে ভর্তি হইলাম এই সিদ্ধান্ত নিয়ে যে আমি জার্নালিজমে পড়বো, এলএলবিটা পরে করে নিব। জার্নালিজমের প্রতি কোনো ভালোবাসা থেকে না, ওই যে জেদের ধারাবাহিকতা থেকে। তো আমি জার্নালিজমে ভর্তি হইলাম। হোয়াট হ্যাপেন্ড ইজ, জার্নালিজম পড়তে পড়তে দি হোল আইডিয়া অফ জার্নালিজম আমার কাছে মানে আকর্ষণীয় মনে হতে থাকে। এই যত আকর্ষণীয় মনে হয় তত আমার ল পড়ার আগ্রহটা মানে কি বলতে একটু চাপা পড়ে যাচ্ছিল। এবং আমি ভাই বলে রাখি, আমি কিন্তু আমার লাইফে পরে অন্তত 6 বার এলএলবি তে ভর্তি হয়েছি, কিন্তু ব্যস্ততার জন্য আর এলএলবি কোর্সটা আমার করা হয় নাই। কারণ ইভেন আমি জার্নালিজমের ছাত্র, এবং আমি আপনাকে যেটা বললাম জার্নালিজমকে আমি খুব পছন্দ করছি, তখনও কিন্তু আমি জার্নালিজমকে পছন্দ করছি নট এজ এ প্রফেশন বাট এজ এ প্যাশন। জার্নালিজমকে আমি আজও মনে করি ইট ইজ এ প্যাশন মোর দেন এ প্রফেশন। অর আমি একটু আবার এদিকে একটু মানে একটু গোড়া, আমার কাছে মনে হয় জার্নালিজম প্রফেশন হওয়াটাই একটা অপরাধ হয়েছে। ইট শুড হ্যাভ বিন এ প্যাশন, যেমন একজন কবি হয়, যেমন একজন পেইন্টার হয়, এটা তেমনই একটা কিছু হওয়া উচিত ছিল। এটা প্যাশনেট না হলে জার্নালিজম কখনো আপনি ভালো সাকসেস আনতে পারবেন না। সো আমি ওই যে বললাম, পরে আমার লাইফের ডিসিশনটা ছিল যে আই উইল টেক জার্নালিজম এজ এ প্যাশন and take law as a profession. এই ছিল আমার সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্তটা আজও আমি বাস্তবায়ন করতে পারি নাই। আপনাকে আমি বলি, আমি সর্বশেষ 2 বছর আগে আরেকবার ল ভর্তি হইলাম, এবার আমি আমার সাথে আমার ওয়াইফকেও ভর্তি করলাম এই চিন্তা করে যে ঠিক আছে আমার ওয়াইফ যদি নিয়মিত পড়ে তাহলে ওর পড়াশোনা দিয়ে আমার পড়াশোনাটা চালায়া কোন রকমে এলএলবিটা করে ফেলবো, এবং আই উইল গেট ইনটু মানে লিগ্যাল প্রফেশন। কিন্তু by that time my wife also has become very busy in the profession, এবং তিনিও একটা পত্রিকার সম্পাদক হয়ে গেছেন। সো আমরা দুইজনেই যৌথভাবে এই ব্যাপারটাতে ফেল করেছি। সো I could not avail মানে লিগ্যাল প্রফেশন আর কি। এটা আমার একটা, আপনি যদি বলেন আমার জীবনে প্রফেশনাল বিষয়ে যদি কোনো দুঃখ থেকে থাকে এইটা, যে আমি, কারণ আমার মনে হয় আমি লয়ার হিসেবে খুব ভালো করতাম, এটা আমার ধারণা এখনো, এবং আমি লয়ার থেকে পেশন হিসেবে জার্নালিজমটা করতে পারলে ভালো হতো। এখনো আপনাকে বলি, আমার যদি শরীর মন ঠিক থাকে, সতেজ থাকে, এবং জীবনে কোনো একটা অপরচুনিটি আসে, আই ডোন্ট নো, আই মে ইভেন মেক আনাদার অ্যাটেম্পট টু বিকাম এ লয়ার। Very interesting, very interesting. এখান থেকেও শেখার আছে
কখনোই জীবনে হাল ছাড়ার দরকার নেই, উচিত না, চেষ্টা চালিয়ে যেতেই হবে। আপনি যেহেতু বললেন সাংবাদিকতা এটা আপনার প্যাশন থেকে এসছে, খুব জানতে ইচ্ছে করছে তারা কারা যাদেরকে দেখে আপনি বেশ ইন্সপায়ার্ড হলেন সাংবাদিকতার ক্ষেত্রে? এমন কি আছে কোনো আইডল, এমন কি আছে কোনো ইন্সপিরেশনাল ব্যক্তিত্ব সংবাদ মাধ্যমের জগতের, কেউ হতে পারে দেশি বা বিদেশি? যে ছিল আমার এখন খুবই আনফরচুনেট, আইডল বলবো না, কিন্তু আমি আপনাকে বলছিলাম তো কিছু নাম, আরো কিছু নাম আছে, কিন্তু আনফরচুনেটলি আমি এটা একটু মানে নামগুলি মনে নেওয়া দরকার ছিল। যে আমার সত্যি সত্যি মানে কিছু নাম আছে বাংলাদেশে যাদেরকে আমি ভীষণ শ্রদ্ধা করি সাংবাদিক হিসেবে। মানে এই নামগুলি যে বাংলাদেশে ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রচারিত সেটা সবসময় না, কিন্তু আমি বলবো যে আমার জানা আছে। আর আরেকটা জিনিস আমি এই ক্ষেত্রে বলতে চাই, আমি মূলত আমি ইন্সপায়ার্ড এবং আমি আলোড়িত হই আমার উত্তরসূরি, আমার চাইতে যারা এখন ইয়াঙ্গার এবং ডুইং গ্রেট জব অ্যাজ এ জার্নালিস্ট, তাদেরকে আমার খুব, আমি বলি আজকের এই অনুষ্ঠানটাতে আমার নিজের একটা অক্ষমতা, মানে আমি লজ্জিত যে এইভাবে আলোচনাটা যাবে জানলে। আমি এই ইয়াংদেরও নাম, আমার ইয়াংদের কিন্তু নাম আমার কয়েকটা মনে আসছে, কিন্তু আমার মনের সবগুলি নাম 7-8টা নাম বলতে ইচ্ছা করবে, আমি 2-3 জনকে বললে ওই অন্য 2-3 জনের প্রতি অবিচার হবে, এই জন্য বলছি না। বিশ্বাস করেন তাদেরকে আমি স্যালিউট করি, এটা তারাও জানে, কিন্তু আমি এপ্রিসিয়েট করি বলি, এবং আমি তাদেরকে ঈর্ষাও করি যে কি অদম্য, কি ব্রিলিয়ান্ট আইডিয়াস এবং প্যাশনটা তাদের কতটা সেখানে মানে লক্ষ্য করা যায়। তা আমি একদিকে যেমন আমার পূর্বসূরি আছেন বাংলাদেশের সাংবাদিকতায় যাদেরকে আমি সাংবাদিক মনে করি, মানে শ্রদ্ধেয় সাংবাদিক হিসেবে জানি, আমার ইয়াঙ্গার আছে ইকুয়ালি শ্রদ্ধেয় মনে করি তাদেরকে আমি, যদিও তারা বয়সে আমার অনেক ছোট, কিন্তু ডুইং গ্রেট জব। আমি মনে করেন যে মানে সাংবাদিকতার এই যে নামগুলির কথা বলছি, এদের একটা বৈশিষ্ট্য, তারা কত সংগঠন করে না, কিন্তু তাদের সংগঠন করার সময় নাই, দে আর সো বিজি, দে আর সো সিরিয়াস, এবং দে আর ডুইং রিয়েল গ্রেট জব। আমার দেশের বাইরেও আমি ইন্ডিভিজুয়াল সাংবাদিক আছে যাদের কাজে, যাদের রিপোর্টিং এ আমরা আলোড়িত হয়েছি, বিভিন্ন সময় আলোড়িত হয়েছি। আমি নিজে এরকম অনেক সাংবাদিকের, বিদেশি সাংবাদিকের অনেক বলবো না, বেশ কয়েকজনের সংস্পর্শ এসেছি, তাদের কাজের ধরন ইত্যাদি দেখেছি। সুতরাং আমি যদি আবার বেশি বেশি ওই অন্যদের সাথে মেলামেশা করার দিকে যাইতাম, তো নিজের কাজগুলি হয় না, তো আমার আবার ওই রকম যে আমি যে অনেক বেশি মানুষকে দেশে বিদেশে এক্সপ্লোর করার চেষ্টা করেছি সেটা না, এটা আমি করি নাই। আর একটা কথা এই ক্ষেত্রে বলি যে সাংবাদিক বলতে কাকে বোঝায়। একদিন সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে খুব আদর করতেন, ওনার সাথে আমার খুব এক সময়কার আমার ইয়াং লাইফের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো ওনার সাথে সাংবাদিকতা নিয়ে কথা হচ্ছিল, উনি বলছেন, নাইম, আমিও তো পাসপোর্টে সাংবাদিক, আমিও আনন্দবাজার হাউসের, আমিও দেশ পত্রিকার তখন নির্বাহী সম্পাদক, বলে কিন্তু আমি কি সাংবাদিক আসলে? আমাকে কি সাংবাদিক বলা যায়? তো আমি ব্যক্তিগতভাবে মনে করি বলা যায় না। বাংলাদেশের অনেক সম্পাদক আছে যাদেরকে সাংবাদিক বলা যায় না, কারণ তারা সাংবাদিকতা করে না, তারা পত্রিকার একটা পোস্ট হোল্ড করে। সাংবাদিকতা তো একটা কর্ম, এই কর্মটা করে না। তো তারপরে বলবেন যে তাদেরকেও তো সাংবাদিক বলা হয়, তো এখন আমি তো আর এগুলি নিয়ে মারামারি করতে যাব না যে ভাই তুমি নিজেকে সাংবাদিক বলো। বাংলাদেশের ডেফিনেশনে জানেন যে প্রুফ রিডার সেও সাংবাদিক, আমাদের যে সরকারি বিধিবিধান। সো আমি ওই দিকে যাব না, কিন্তু সাংবাদিকতা
একটা কমপ্লিটলি আলাদা জিনিস, যে যার বাইরে নানান ভাবে স্ট্রেচ করতে করতে, ইলাস্টিক টানতে টানতে সাংবাদিকের ডেফিনেশনের মধ্যে এত অদ্ভুত কিসিমের লোকজন ঢুকে গেছে যে এই সাংবাদিক পরিচয়ও অনেকের জন্য অনেক সময় মানে বিব্রতকর হয়। বাট এটা তো একটা অজুহাত হইতে পারে না যে আমি আমার সাংবাদিকতা থেকে ফ্রাস্ট্রেটেড হব। সো আমি সেটা হই না, কিন্তু আমি মনে করি যে সাংবাদিকতায় আমার নবীন প্রজন্ম আমাদের পূর্বসূরিদের চাইতেও ভালো ভালো সাংবাদিকতা করেছে। অনেকে কিন্তু বলে যে যায় দিন ভালো যায়, আগের দিনের এই যে স্টলওয়ার্ড যাদের নাম বলে, আমি কোনোদিনও তাদের নাম নিয়ে কোনো অনুষ্ঠানে আলোচনা করব না, কিন্তু শুধু এইটুকু বলি ওই নাম করা সাংবাদিকদের অনেকেরই কিন্তু সাংবাদিকতার গল্প নাই। আমাদের এখানে সাংবাদিকতায় 21 পদক কিংবা স্বাধীনতা পদক দেওয়া হয়, তাদেরকে যে পদকটা দেওয়া হয় তাদের কারণগুলি লিখতে হয়, কিন্তু কেন তাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে আপনি এটা সংগ্রহ করে নিয়ে পড়েন, এটা পাবলিক ডকুমেন্ট। আপনি পড়লে দেখবেন যে তাদের যেই কাজের মূল্যায়ন করে পুরস্কারটা দেওয়া হচ্ছে এই কাজটাকে সাংবাদিকতা বলে না। আর যাই বলুক এটাকে সাংবাদিকতা বলে না। আমি বলছি তো এই প্রিন্টেড মেটেরিয়াল এগুলি কিন্তু লুকোনো না। তো এখন আমাদের এখানে নানান মানে সমস্যা আছে। আমি কোনোদিনও এই সমস্ত সমস্যা সমাধানের জন্য কোনো কিছু করব না। এটা আজকে যেহেতু মন খুলে কথা বলছি এই জন্য বলে রাখলাম, কারণ ইতিহাসের কাছে তো দায়বদ্ধতার ব্যাপার আছে যে আমরা কেউ সাংবাদিকতা জিনিসটা বুঝি না, সাংবাদিকতাটা স্পষ্ট করি নাই, এইরকম যেন এইরকম অপরাধে যেন আমি অপরাধী না হই, এই জন্য বললাম। স্যার, খুব জানতে ইচ্ছে করছে নাঈমুল ইসলাম খানের স্বপ্নের প্রকল্প কোনটি, যেটি আপনি আপনার জীবদ্দশায় করে যেতে চান? এমন কি কোনো স্বপ্নের প্রকল্প নিয়ে কাজ নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন? জি জি জি, আমার চিন্তা প্রথমত কোভিড এর আগে আমার চিন্তা ছিল যে আমার জীবনের, ইনফ্যাক্ট আমি আপনাকে বলি, আমি এই গত বছর থেকে আমার নতুন 25 বার্ষিকী একটা পরিকল্পনায় প্রবেশ করেছি, যার পঞ্চবার্ষিক পরিকল্পনাটা গ্রহণ করেছি আমি। মানে আমি ধরে নিয়েছি যে আমি চিন্তাটা আগামী 25 বছরের কর্মজীবনের চিন্তা করছি। সেই 25 বছরের মধ্যে আগামী 5 বছরে কি কি করব এইটুকু আমার অলরেডি সুনির্দিষ্ট পরিকল্পনা করা আছে। এর মধ্যে হচ্ছে যে আগামী 1-2 বছরের মধ্যেই আমার যে হাতে প্রতিষ্ঠানগুলি এগুলি সবগুলি স্বাবলম্বী হয়ে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। সো 2 বছরের মধ্যে হবে। এটা কিন্তু বলছি কোভিড এর কারণে 2 বছর, আসলে আর 1 বছরই হয়ে যেত। আমরা একটু পিছিয়ে পড়েছি আমরা সকলেই। তো সুতরাং 2 বছরের মধ্যে 1 বছর পরেই আমি একটা টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশনের কাজ শুরু করব। আর টেলিভিশনটার 2 বছরের পরে একটা মিডিয়া ইউনিভার্সিটির প্রতিষ্ঠার কাজ করব আমি, মিডিয়া, শুধু মিডিয়া রিলেটেড সাবজেক্টের পড়াশোনার জন্য। এটা ছিল আমার সোফার। কিন্তু কোভিড এর সময়ে আমার আরেকটা চিন্তা প্রবল হয়েছে, সেটা হলো যে একটা মানে একটা ব্রড বেসড মিডিয়া প্ল্যাটফর্ম করা, না মানে মানে এটা একটা অনলাইন পোর্টাল না, মানে এটা মানে হাজারো পোর্টালের একটা 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 মিলিত কিছু। তো সেখানে এটা মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে একটা হবে। এই প্ল্যাটফর্মে সাধারণ মানুষকে যুক্ত করে আমি কিছু কাজও করেছি এর মধ্যে, এগুলি নিয়ে চিন্তা ভাবনা, এটার একটা মানে এটা পরিকল্পনা পত্র তৈরি করেছি। এইটা একটা নতুন চিন্তা ঢুকেছে যে এটা একটা ব্যাপক ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করা। এটাকে আমি মিডিয়া প্ল্যাটফর্মও বলবো কিনা জানি না, এটা প্ল্যাটফর্ম, এটা মানে
এটা আমাকে প্রবল ভাবে এখন কি বলবো মানে আমাকে চিন্তায় রেখেছে আর কি। এইটাতে চিন্তাটা আরো কিছুদিন যাবে, তারপরে এটা নিয়ে কাজ শুরু করব একটা স্টেজে। তো এই হচ্ছে ধরেন, এইটাকে যদি ধরি তাহলে 5 থেকে 10 বছর পর্যন্ত এটা এক্সটেন্ডেড হবে, আগামী 10 বছর যদি বেঁচে থাকে। আর আগামী 10 বছরের শেষ দিক থেকে শুরু করে আমার যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে, বেঁচে থাকি, তখন আমি মূলত প্রচুর পড়াশোনা এবং রিসার্চে মগ্ন হওয়ার ইচ্ছা আছে। তখন আমার ভূমিকাটা প্রায় অ্যাডভাইজারি লেভেলে হয়ে যাবে, আমার আর দৈনন্দিন অংশগ্রহণের ভূমিকাটা হয়তো থাকবে না। সুতরাং তখন পড়াশোনা, গবেষণা, লেখালেখি, মানে এই ধরনের কাজে মগ্ন হওয়ার, এবং ওই যে বললাম শরীর স্বাস্থ্যের উপরে ডিপেন্ড করে, আমি লিগ্যাল প্রফেশনটাও তখন আই মে কনসিডার এগেইন। আমরা আশা করি আপনার আশাগুলো পূর্ণ হোক, আপনার স্বপ্নের প্রকল্পগুলো বাস্তবায়িত হোক, কেননা এই স্বপ্নের প্রকল্পের মধ্যে থেকে আমাদের দেশ জাতীয় প্রকৃত হবে, এটাই স্বাভাবিক। তো এখন যদি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর একটা দুটো বিষয় নিয়ে জাস্ট জানতে চেষ্টা করবো আপনার কাছ থেকে। আমরা তো অনেক দূরের থেকে আপনাকে দেখি, অনেকে আমরা আপনাকে ভালো মতো হয়তো বা জানার চেষ্টাও করি না বা জানিও না। অনেকে মনে করি নাঈমুল ইসলাম খান হি ইজ এ বিগ পার্সোনালিটি, অনেকে মনে করি তিনি কি কঠিন মানুষ কিনা, তার সাথে সংস্পর্শে এসে কিভাবে কথা বলবো আমরা। আপনি যদি আমাদের সবার জন্য একটু খোলামেলা ভাবে বলতেন আপনার 3টি বেশ ইতিবাচক ব্যাপারগুলো, এবং যে 3টি বিষয় যেটা আপনি একটু ভালো করতে চান, যেটা হয়তো বা নেতিবাচক বা দুর্বলতা রয়ে গেছে, এমন কোনো যদি বিষয় থাকে। আমার মানে 3টি নেতিবাচক দিক আমি বলতেই পারি। 1 নাম্বার হচ্ছে আমি রেগে যাই, চিৎকার করি। রাগলে আমি খুব চিৎকার করি। এটা যদি ফিজিওলজিক্যালি আমার না করলে চলতো, আমি ভালো বোধ করতাম। এটা আমার একটা একেবারে নিজের ভেরি স্ট্রং ফিলিং। আমি খুব এমনিতে আই এম ভেরি লাউড, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু রেগে গেলেও তো আরো লাউড, সো ইট বিকামস ডিফিকাল্ট। তবে একটা কথা বলে রাখি যে আমি লাউড হওয়ার কারণে যারা আমার সাথে লঙ্গার টার্ম রিলেশনশিপে, তাদের 99% পিপল আমার এই লাউড রাগারাগির পরেও আমাকে ভালোবাসে, কারণ আমি তো তাদের সাথে কাজ করছি, চলছি। তবে তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে নাঈমুল ইসলাম খানের খারাপ দিক কোনটা, তারা এটা বলবে, সেটা আমি জানি। তো এটা একটা খারাপ দিক। আরেকটা হলো খারাপ দিক হলো, এটা খারাপ মানে আমার খারাপের না। দ্বিতীয়টা হচ্ছে যে আমি যেহেতু এখন বা যখনই পত্রিকা করেছি বা প্রতিষ্ঠান করেছি, অনেককে ধরেন হায়ার করতে হচ্ছে। তো আমাদের এই হায়ারিং এ আমরা কখনোই ভালো বেতন নিতেও পারি নাই, দিতেও পারি নাই। কারণ আমরা মানে ওই যে রিসোর্স, এটা প্রতিষ্ঠান করার জন্য যেটুকু টাকা লাগে তার 8 ভাগের 1 ভাগ টাকা নিয়ে প্রতিষ্ঠানটা করেছি। সুতরাং আমরা করি, তো এটাও নিয়েও অদ্ভুত। এটা আমার দুঃখ যে আমি ফ্রম ডে ওয়ান সবাইকে তাদের প্রাপ্য পারিশ্রমিক দেওয়ার নিশ্চয়তা দিয়ে প্রজেক্ট করতে পারিনি। কিন্তু এগেইন এই জায়গাটাতে বলবো যে আমি আপনাকে বলি, যেমন ধরেন যে আপনি যদি দেখেন যে আমার সাথে মাত্র 1000 টাকা বেতনে আজকের কাগজে যে কাজ করতো, 1000, 2000, 3000, 4000 টাকা বেতন, তারা বাংলাদেশের এখন শ্রেষ্ঠ জন। আমি কার বেতন কত ছিল, কারণ এগুলিকে আমরা বেতন মনে করি নাই কখনো, তারাও মনে করে নাই, কারণ তারা জানে যে এটা সীমিত সম্পদ পাওয়া গেছে, আমরা একটা পত্রিকা করি, চলো, আমাদের একটা এরকম ব্যাপার ছিল। বাংলাদেশের আমি কত মানুষের নাম করতে পারি শ্রেষ্ঠ জন এখন সংবাদ মাধ্যমে, যারা
আমি যখন এই 90-91 সালে দৈনিক আজকের কাগজের সম্পাদক, তারা কেউ রিপোর্টার ছিলেন, কেউ অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন, সাব এডিটর ছিলেন। তারা আজকে বিভিন্ন জায়গায় সম্পাদক, শ্যামল দত্ত, নঈম নিজাম, মনে করেন জিল্লুর রহমান, মুন্নি সাহা, জয় মামুন, মানে আনিসুল হক, মানে এরকম, মানে বিলিভ মি, আমি আই ক্যান নেম 2 dozen যারা নাকি একদম মানে স্টার এখন মিডিয়াতে, স্টার মানে স্টার। কিন্তু তারা কিন্তু আমরা একসাথে কাজ করেছি। মানে আপনি যদি মানে গোপনে আমাকে জিজ্ঞেস করেন, আমি তো কাগজপত্র আছে আমার, তখন এত সামান্য টাকা পয়সা নিয়ে আমরা কাজ করতাম। তো এটাও আমার একটা মানে গ্লানি। এই গ্লানিটা এই জন্য যে আমি যদি পারতাম সবাইকে যদি, থার্ড একটা গ্লানি হলো যে আমি যে কোনো মানুষ যখন সাংবাদিকদের মধ্যে আর কি বিপদগ্রস্ত হয়, কর্মহীন থাকে, আমি জেনারেলি চেষ্টা করি তাকে আমাদের এখানে জোর করে হলেও অ্যাকোমোডেট করতে। কেন? আমি তখন তাকে বলি যে ঠিক আছে, আমার এখানে তো প্রপার টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু তুমি এখানে কাজ করো, করে তুমি ভালো কোথাও চেষ্টা করো। মানুষ তোমাকে যদি বেকার জানে বা ভাবে, তোমার আরেক জায়গায় চাকরি হইতে কষ্ট হবে। কিন্তু তুমি যদি এখানে কাজ করো এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো জায়গায় ব্যবস্থা করে নাও, ওখানে গিয়ে বলবা যে আমি নাইম ভাইয়ের এখানে কাজ করি, নাইম ভাই তো ভালো বেতন দেয় না, এই জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এটা মোর তোমার জন্য মানে সাপোর্টিভ হবে নতুন জব পেতে। তো আমি এইরকম অনেক বিপদগ্রস্ত মানুষকে মানে 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 আমার সাথে যুক্ত করি। মূলত তারাই যোগাযোগ করেন, 2-1 জনকে আমিও যোগাযোগ করি, কারণ আমি যখন ইদানিং ফেসবুকে দেখি উনি খুব কষ্টে আছেন, তখন আমি ফোন করি বা কন্ট্যাক্ট করি বা নক করি। এখন এটা আমি করি, এর জন্য আমাকে অনেকে ভালোবাসেন এমন লোকও আছে, আবার যাদেরকে এই বিপদ থেকে হয়তো পরিত্রাণ দেওয়ার জন্য আনলাম, তারা আবার একটা ভালো জায়গায় যাওয়ার পর তারাও মানে যখন বলেন যে নাইম ভাই বেতন দেয় খুব কম, তখন খুব মনোকষ্ট হয় যে আমি তো তাকে এটা বেতন মনে করে দিই নাই, আমি তো তাকে হেল্প করার জন্য বলেছিলাম। এই জিনিসটা আবার নতুন একটা ভালো চাকরি পাওয়ার পরে এই যে ব্যবহার করে, আর এইটারই আবার একটা এক্সট্রিম হয়েছে। এমন বিপদগ্রস্ত মানুষ, এমন বিশ্বাস করেন, এমন বিনীত নিবেদনের মতো করে এসে কাজ চাইছে, তেমন কেউ যখন ওই প্রতিষ্ঠানে আমার বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত হয়ে প্রতিষ্ঠানের ক্ষতি করে ফেলেছে, এমনও হয়েছে। সুতরাং আই রিগ্রেট এই জিনিসটা, যে এই যে বাছ বিচার ছাড়া যে কোনো মানুষকে সাহায্য করা এবং এটার সাথে ধার দেওয়া, এটাও আমার জীবনের একটা বড় খারাপ দিক। আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য মতো একটা সময় পর্যন্ত কেউ ধার চাইলে, কিন্তু এই যে সহযোগিতা করা এবং ধার দেওয়া যে সম্পর্ক ধ্বংস করার জন্য, আপনার সমাজে আপনার আরো নতুন বদনাম তৈরি হওয়ার জন্য কারণ হইতে পারে, এটা কিছুদিন আগে পর্যন্ত আমি মনে করতাম না, কিন্তু এখন আমি দৃঢ়ভাবে মনে করি এবং লোকজনকে আমি সতর্ক করি যে কাউকে ধার দেওয়ার সময় শতবার ভাবেন যে এটা আপনার সম্পর্কের অবনতি ঘটাবে কিনা। কাউকে চাকরি দিতে সাহায্য করার সময় 10 বার ভাবেন যে তিনি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু বলবেন কিনা। কিন্তু মানে এগুলি আমার বাইরে বদনাম হিসেবে তখন থাকে। কিন্তু এই বদনামের একটা ব্যাপার হয় যে লোকজন তো ধরেন একটা বদনাম করলে আমার কি আর কাজ নাই, আমি এইগুলির এই বদনামের ক্লারিফিকেশন দিতে থাকলে আপনি চিন্তা করেন, তাহলে তো আমার জীবনে আর অন্য কাজ করার সময় থাকবে না। সো আই ডোন্ট হ্যাভ টাইম যে এগুলি নিয়ে ক্লারিফিকেশন দিব। তো এই জন্য আমি এখন এই শেষ বয়সে এসে at the age of 60 as of 2020 আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কাউকে আর ধার দিব না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর নির্বিচারে
কাউকে কাজ দিব না, কারণ এটা আমার। তো আমি 3টার মধ্যে ফেললাম আর কি, এটাও কেউ না, আপনাকে যথেষ্ট ধন্যবাদ জানাই নাইমুল ইসলাম খান। আমাদের সাথে অনেক কিছু আপনি শেয়ার করলেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, কথায় কথা অনেক দূর আমরা গেলাম আজকে। সব শেষে আপনি অনেক অনুষ্ঠানে গিয়েছেন, জীবনে অনেক টক শোতে গিয়েছেন, অনেক জায়গাতে মানুষের সাথে মেশার আপনার অভিজ্ঞতা আছে, আমরা সেটা জানি। এই অবধি আপনি যা বলেছেন আপনার ভেতর থেকে বলেছেন, সেটা আমরা ফিল করতে পেরেছি এবং আমি বিশ্বাস করি আমাদের দর্শকরাও সেটা অনুভব করতে পেরেছে। সবশেষে আপনার কাছে জানতে চাবো, অ্যাবসলিউটলি অনেস্ট অপিনিয়ন, কেমন লাগলো আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে? আমি বলবো যে আমার এটা ভালো লেগেছে প্রধানত এই কারণে যে the discussion was properly led by you and the whole deliberation আমাদের যা করেছি আমরা, it was heart to heart. এখন এখানে সমস্ত দিক ব্যাখ্যা করে কথা বলার সুযোগ, কিন্তু আমাদের যে টেলিভিশনগুলিতে আমি বলি, আমি ইনক্রিজিংলি, কিন্তু আমি এক সময় সরকারের মানে নানান রকম এজেন্সিগুলি হিসাব রাখতো, তো আমি আপনাকে দেখাবো, তাদের পাবলিকেশন আছে, যখন আমাকে দেখানো হতো যে আমি নাম্বার 1 ইন পার্টিসিপেশন টক শোতে, এবং মাসের পর মাস, এবং আমি কিন্তু মানে প্রতি মাসে লক্ষাধিক টাকা আর্ন করতাম শুধু টক শোর এই সামান্য আয় দিয়ে। ওই 2000 টাকা করে নিয়েই লক্ষাধিক টাকা হয়ে যেত, এবং এগুলি আমি ইনকাম ট্যাক্সও একসময় দেখাইতে বাধ্য হই, কারণ ইট ওয়াজ এ সিগনিফিকেন্ট। তো কিন্তু আমি গ্রাজুয়ালি কিন্তু ইদানিং টক শোতে কম যাই, একেবারে নেহায়েতি আমার ঘনিষ্ঠ মানুষ পার্সোনাল রিকোয়েস্ট না করলে, মানে আমি ওই যে প্রফেশনাল রিকোয়েস্টে আর যাই না, যে টেলিফোন করলো যাবেন কিনা, পার্সোনাল রিকোয়েস্টে যাই। কিন্তু তারপরও আমি বলবো যে আমাদের এই টক শো গুলির স্ট্রাকচারাল প্রবলেম আছে, কিন্তু আমি এদের বিরুদ্ধে না, কিন্তু এটা স্ট্রাকচারাল প্রবলেম আছে এই অর্থে যে আমাকে তৃপ্তি দেয় না। আই এম নট হ্যাপি আফটার দি টক শো ইজ ওভার, আই এম নট হ্যাপি বিকজ আমি যা বলতে চেয়েছিলাম বলাই হয় না, এক কথা থেকে আরেক কথায় চলে যায়, ওই কথা থেকে ফিরিয়ে আনা যায় না, তো আমার কথা কনফিউজিং হয়ে যায়, মিসআন্ডারস্টুড হয়, ইনকমপ্লিট থাকে, and it goes nowhere actually. এটা হলো মোস্ট অফ দি টাইম এই টক শো। তো এই যে স্ট্রাকচারটা টক শোর, আমি নিজে একটা মানে টক শো খুব শীঘ্রই হোস্ট করা শুরু করবো আমি, একটা আগামী 2-1 মাসের মধ্যে। অ্যাজ ইউ নো, আমি তো টেলিভিশন করবো বলছি না, তো টেলিভিশনের একটা ড্রাই রান করার জন্য একটা আইপিটিভির মতো শুরু করব এই আগামী 2-3 মাস পরেই, মানে আমাদের স্টুডিও টুডিও করার কাজ শুরু হবে। তো ওইখানে আমি কিন্তু এই যে আপনার সাথে যেরকম করে কথা হইলো, এরকম একটা স্ট্রাকচার নেওয়ার কথা ভাবি, যাতে মানে একটা মানুষকে তো একটা অনুষ্ঠানে যত দীর্ঘই করেন তাকে পুরোপুরি উন্মোচিত করা যায় না, সম্ভব না, চেষ্টাও করা উচিত। কিন্তু আমি মনে করি যে একটা থিম ভাবা উচিত যেটার আপনি শেষ করবেন, মানে এই জায়গাটাতে কমপ্লিট, তাতে ফোকাসটা ছোট হোক, সেটা আলোচনা করলে যেন মোটামুটি তার কাছ থেকে যেটুকু জানার যেন পাওয়া যায়। সো what you have done with me today was a good thing, যে আমি মনে করি যে আপনার উত্থাপিত থিম গুলিতে আমি মোটামুটি যেটুকু বলতে চাই, একটা ছোট্ট অতৃপ্তি রয়ে গেল। আমি ক্লিয়ারলি ওই যে কয়েকটা নাম বলতে পারি না, যেমন একটা নাম মনে পড়ছে যাকে আমি খুব শ্রদ্ধা করতাম, নাজিমউদ্দিন মোস্তান, মানে রিয়েলি সেলিউট করার মতো। তো এই যে মুনাজারউদ্দিন হলো ঢাকার বাইরে থেকে সাংবাদিক, আর ঢাকা শহরে থেকে নাজিমউদ্দিন,
নাজিমউদ্দিন মুস্তান ইত্তেফাকে ছিলেন। এই ধরনের মানুষকে আমি শ্রদ্ধা করতাম। তো এই যে ধরেন এই যে কথা বলে 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 নিজের মনটাকে এটা কথা মানে মন মতো করে পুরো ধারণাগুলি, ইনফরমেশনগুলি, অভিজ্ঞতাটা তুলে ধরা, এটা আমি মনে করি যে আপনার এই অনুষ্ঠানে ছিল। এবং আমি মনে করি আপনি এটা তো শুরু করেছেন, ইফ ইউ কন্টিনিউ you will do even better in the days to come. I wish you all the success এবং আমি মনে করি যে আপনি যদি একই রকম ভাবে যার সাথে কথা বলবেন, আপনি যদি তার আগে একটু চিন্তাটা, ডিসিপ্লিনটা তৈরি করে নেন, which you have done with me, চিন্তাটার একটা যদি শৃঙ্খলা তৈরি করে ফেলেন, তাহলে ফোকাসটা আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার আলাপচারিতার ভিতর দিয়ে দর্শক শ্রোতারাও একটা মোটামুটি চিত্র পাবে, which is going to be very good. So ওই অর্থে আপনাকে অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা আপনার ভবিষ্যতের জন্য। ধন্যবাদ নাইমুল ইসলাম খান। আমরা শেষ করব অনুষ্ঠান। তো আমাদের জনসাধারণের উদ্দেশ্যে এই কোভিডকালীন সময়ে যদি আপনার কোনো বিশেষ সামাজিক বার্তা থাকে যেটা আপনি তাদের বলতে চান, আপনি বলতে পারেন। জি, আমি বলবো যে যথাসম্ভব মাস্ক ধরনের আবরণ ব্যবহার করা, বিশেষ করে যখন আপনি মানুষের সাথে কথা বলছেন, এবং যে কোনো মানুষের সাথে একটা ন্যূনতম ফিজিক্যাল ডিস্টেন্স, ন্যূনতম 3 ফিট দূরত্ব রাখা। কিন্তু আপনি যখন 3 ফিট রাখছেন তখনও মাস্ক বা একটা নাক মুখটা ঢাকার ব্যবস্থা রাখা, আর অহেতুক এই সময়টাতে বেশি ঘোরাফেরা না করা, অহেতুক ঘোরাফেরাটা না করা। এই 3টা জিনিস করলে বাংলাদেশে সংক্রমণটা অনেক নিয়ন্ত্রণে চলে আসবে, অনেক। এটা নানান রকম মানে স্টাডি রিপোর্ট আমি বিভিন্ন মিডিয়াতে দেখেছি। আমি মনে করি যে আই এম কনভিন্সড যে আমাদের মানে সংক্রমণটাও অনেক কমবে। আমরা আস্তে আস্তে যদি বাইরে বেরোতেও থাকি তাতেও কমবে, কিন্তু অহেতুক ঘোরাফেরা না করা, মাস্ক ব্যবহার করা এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, এটার সাথে যদি একটু ওই যে হাঁচি কাশির শিষ্টাচার বলে, চতুর্থ বিষয় হিসেবে এটাও বলবো যে হাঁচি কাশির শিষ্টাচারটাও যদি রক্ষা করি। এই 4টা পয়েন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় এটা করলে। কারণ কেন ইম্পর্টেন্ট জানেন? যে কোনোভাবে আমরা যদি এইটুকু না করে এবং আমরা যদি এই সংক্রমণটাকে নিয়ন্ত্রণ না করি, বাংলাদেশের মতো দেশে চিকিৎসা দিয়ে সুস্থ করার মতো হসপিটাল বেড এবং অন্যান্য অ্যামিনিটিস আমাদের নাই। এটা মানুষকে ভয় দেখানোর জন্য না, সতর্ক করার জন্য জানাইতে হবে যে ভাই, তুমি যে দায়িত্ব জ্ঞানহীন আচরণ দিয়ে সংক্রমিত হবা, তোমার জন্য কিন্তু ভাই একটা হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা করা যাবে না, দরকার হইলে আইসিইউর ব্যবস্থা করা যাবে না, ভেন্টিলেটর ব্যবস্থা করা যাবে না, এরকম কিডনির প্রবলেম থাকলে কিন্তু ডায়ালাইসিসের যন্ত্র পাওয়া যাবে না তোমার জন্য। সো বি অ্যাওয়্যার, তুমি সতর্ক হও রে ভাই। তুমি এই কয়টা জিনিস মেনটেন করলে আল্লাহ তোমাকে সাহায্য করবে এই রোগ থেকে মুক্ত থাকার জন্য। নাইমুল ইসলাম খানের মতো আমরাও দর্শক মন্ডলী আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজেকে নিরাপদ রাখি এবং অন্যকেও নিরাপদ রাখতে সহায়তা করি। এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিব। আগামীতে আবারও দেখা হবে অন্য এক নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে চ্যানেল 20-তে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।